ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার যেটা আছে, এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার নরমালি সেই সমস্ত ট্রান্সফরমারকে আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলি যেগুলো সাধারণত মেজারমেন্ট পারপাসে ইউজ হয়। তো আমাদের মেজারমেন্ট পারপাসে যেটা ইউজ হয় সেটা হচ্ছে যে আমাদের হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন অথবা ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পাওয়ার সিস্টেমে যাই কিছু আসছে না কেন, আমরা মেইনলি দুইটা কোয়ান্টিটিস মেজার করি। সেই কোয়ান্টিটিসটা হচ্ছে ভোল্টেজ আর 2 নম্বর হচ্ছে কারেন্ট। তো এই দুটো মেজারমেন্টের উপর বেসিস করে আমরা ভোল্টেজ মেজারমেন্টের জন্য যে ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। আর কারেন্ট মেজারমেন্টের জন্য যেটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এখন পোটেনশিয়াল ট্রান্সফরমার যেটা, সেটা নরমালি করে কি, এখান দিয়ে আমি যদি দেখি তাহলে পোটেনশিয়াল ট্রান্সফরমার একটা ট্রান্সমিশন লাইনের আমি যদি হাই ভোল্টেজটাকে মেজার করতে চাই তাহলে আমাদের সেই হাই ভোল্টেজটা মেজারমেন্ট যদি আমি সরাসরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভোল্টমিটারটার যে ভোল্টেজ রেটিং সেটা অনেক বেশি হইতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি 132 কেভির একটা লাইন বা 11.5 কেভির একটা লাইনের ভোল্টেজ মেজার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে ভোল্টেজ ট্রান্সফরমারের যে রেশিও, সেই ভোল্টেজ ট্রান্সফরমার রেশিওটাও বা ভোল্টেজ ভোল্টমিটার যেটা ইউজ করতেছে সেই ভোল্টমিটারের ক্যাপাবিলিটি অফ মেজারমেন্টটাও 11.5 কেভি হইতে হবে। তো নরমালি আমরা এত বড় ভোল্টেজের ভোল্টমিটার ইউজ না করে নরমালি যেটা করি সেটা হচ্ছে যে এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি। ফর এক্সাম্পল এটা যদি একটা দেখা যাচ্ছে যে 11.5 কেভি লাইন হয় তাহলে এখান থেকে আমি নরমালি একটা ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং তাকে কানেক্ট করি এবং সেকেন্ডারিতে আমি লোয়ার রেশিওর আরেকটা উইন্ডিং কানেক্ট করি যাতে এই রেশিও আমার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে এই পাশে সেকেন্ডারি ভোল্টেজটা যেটা আছে সেটা আমরা লোয়ার ভোল্টেজটা নিতে পারি এবং এই সেকেন্ডারি উইন্ডিং এ বা লোয়ার ভোল্টেজ উইন্ডিং এ নরমালি একটা ভোল্টমিটার লাগানো হয়ে থাকে যে ভোল্টমিটারটা অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে রেফার করে থাকে। তো এখন তো নরমালি ভোল্টেজ ট্রান্সফরমার যেটা আছে এটা অ্যাকচুয়ালি স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার। তুমি বুঝতে পারতেছো যে একটা লাইনে কানেক্টেড ছিল, তো তার সাথে আমি সেকেন্ডারিতে লেস নাম্বার অফ টার্নস, আমি যদি অবশ্যই এটাকে n1 এটাকে n2 বলি তাহলে ডেফিনেটলি n1 উড বি গ্রেটার দেন টু n2, কারণ আমার এখানে v যে রেশিও আছে আমরা জানি v1 ওভার v2 শুড বি ইকুয়ালস টু হচ্ছে n1 ওভার n2। সো আমার সেকেন্ডারিতে যদি লোয়ার ভোল্টেজ হতে হয় তাহলে অবশ্যই ডেফিনেটলি আমার n2 টাকে অবশ্যই n1 এর থেকে লোয়ার হইতে হবে। তাহলে বেসিক্যালি পোটেনশিয়াল ট্রান্সফরমার যেটাই আছে এটা আমরা বেসিক্যালি যে ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করছি বা যে ধরনের ট্রান্সফরমার নিয়ে আলোচনা করছি এটা সিমিলার টাইপ অফ ট্রান্সফরমার এবং এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তা নরমালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এই পোটেনশিয়াল ট্রান্সফরমারের সেকেন্ডারিতে তো আমরা ভোল্টমিটার দিয়ে মেজার করব, আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেকেন্ডারি ট্রান্সফরমারটাকে সবসময় গ্রাউন্ডেড রাখা হয়। কারণ হচ্ছে যে কোনো কারণে যদি ইনসুলেশন ব্রেকডাউন করে তাহলে ইনসুলেশন ব্রেকডাউন প্রাইমারিতে হইতে পারে, প্রাইমারিতে ইনসুলেশন ব্রেকডাউন হলে প্রাইমারিতে কারেন্ট বেড়ে যাবে, প্রাইমারিতে কারেন্ট বেড়ে গেলে সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজটাও বেশি হবে। তাহলে যে পার্সোনাল অ্যাকচুয়ালি এখানকার রিডিং দেখতে আসবে সে যাতে শক না খায় সেই জন্য এটাকে গ্রাউন্ডেড করে রাখা ভালো যাতে এক্সেসিভ হাই ভোল্টেজ এখানে ইনডিউস হইতে না পারে। তো নরমালি প্রিকশন হিসেবে সেকেন্ডারিটাকে হচ্ছে গ্রাউন্ডেড রাখা হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার যেটাই বলো না কেন এটার হচ্ছে প্রিন্সিপাল। আর আমরা আরেকটা জিনিস যেটা আমরা বললাম যে কারেন্ট মেজারমেন্টের জন্য অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমার ইউজ করা হয়
সেটাকে আমরা বলতেছি কারেন্ট ট্রান্সফরমার। তো কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে নরমালি কি হয় যে এটা যদি আমার লাইন হয়, যে লাইনের আমার কারেন্টটাকে মেজার করতে হবে, তাহলে এই লাইনকে কেন্দ্র করে আমাকে একটা ফেরোম্যাগনেটিক কোর আমি ইউজ করি, এবং এই ফেরোম্যাগনেটিক কোরের তো বেসিক্যালি এই কোডটাই, এই যে লাইনটার কারেন্ট আমি মেজার করব, এই লাইনটাই অ্যাকচুয়ালি প্রাইমারি হিসাবে আমার এই কোরের জন্য কাজ করবে, এবং সেকেন্ডারিতে দরকার দেখা যাচ্ছে যে খুব ফিয়ার নাম্বার অফ টার্নস হচ্ছে থাকে, যে টার্নটা আমরা হচ্ছে নিয়ে এর সাথে হচ্ছে বেসিক্যালি আমার একটা অ্যামিটার লাগানো থাকে, এই কারেন্টটা আমরা অ্যামিটারতে মেজার করি। তো প্রাইমারিতে তোমরা দেখতেছো যে যে লাইনটার আমার কারেন্টটা মেজার করা লাগে, প্রাইমারিতে যে কারেন্টটা আমার মেজার করা লাগে, সেই কারেন্টটার লাইনটাকে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি হিসাবে ইউজ করতেছি। সো এখানে বেসিক্যালি নাম্বার অফ টার্নস n1 ইকুয়ালস টু 1, কারণ এটা একটা সিঙ্গেল কন্ডাক্টর। এবং সেকেন্ডারিতে আমার নাম্বার অফ টার্নসটা বেশি রাখা লাগে, কারণ কি? কারণ হচ্ছে যে তোমরা খুব ভালো করে বুঝো যে n1 i1 শুড বি ইকুয়ালস টু n2 i2। তাহলে এখানে যে লাইনের আমি কারেন্টটা মেজার করছি সেই লাইনের কারেন্টটা নিশ্চয়ই হায়ার হবে, এবং নাম্বার অফ টার্নস হচ্ছে আমার 1। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে অ্যামিটার দিয়ে যদি আমি মেজার করতে চাই এবং এই কারেন্টটা যদি আমার i2 হয়, তাহলে ডেফিনেটলি i2 উড বি লোয়ার। তা i2 যদি লোয়ার হয়, তাহলে আমার এখানে নাম্বার অফ টার্নসটা কি করতে হবে? সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নসটা বাড়াই দিতে হবে। তা সেই জন্য বেসিক্যালি আমরা সেকেন্ডারিতে, প্রাইমারিতে হচ্ছে যে কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টটা আমি মেজার করব, সেই কন্ডাক্টরটাকে 1 টার্নের প্রাইমারি হিসেবে ইউজ করা হয়, আর সেকেন্ডারিতে ফিয়ার নাম্বার অফ টার্নস রাখা হয় যাতে কারেন্টটা কমে। এখন যে রেশিও অনুসারে আমার কারেন্ট কমবে, সেই অনুসারে আমার নাম্বার অফ টার্নসও বাড়াইতে হবে। তো নরমালি কারেন্ট ট্রান্সফরমার যেগুলো থাকে, এই কারেন্ট ট্রান্সফরমারের রেশিও গুলো এরকম হয় 805। তার মানে প্রাইমারি সাইডে যদি এই কন্ডাক্টরের ভিতর দিয়ে 800 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে তুমি সেকেন্ডারিতে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেখবা। আবার 600:5 এই রেশিও ট্রান্সফরমারও পাওয়া যায়। নরমালি কারেন্ট ট্রান্সফরমারের যে সেকেন্ডারি উইন্ডিং এর কারেন্ট থাকে, এই কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারস এর থাকে মোর এন্ড লেস, এবং এটা প্রিটি মাচ স্ট্যান্ডার্ড। সিমিলারলি তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে পোটেনশিয়াল ট্রান্সফরমার হিসেবে আমরা যেটা ইউজ করি, সেই ট্রান্সফরমারের রেশিওটা এরকম থাকে যে এখানে যদি প্রাইমারি সাইডে যদি নাম্বার অফ টার্নস হচ্ছে 100 থাকে, তাহলে হচ্ছে সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নস হচ্ছে 1 হবে। তার মানে হচ্ছে যে প্রাইমারি সাইডে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে সেটা যদি 11.5 কেভি হয়, তাহলে এখানে যেন ভোল্টেজটা 11.5 কেভির 100 ভাগের 1 ভাগ হয়, দ্যাট ইজ 11.5 ডিভাইডেড বাই 100 করলে যেটা হবে সেটা হচ্ছে আমার এখানকার ভোল্টেজ হিসাবে আসে। তো এগুলো হচ্ছে প্রিটি মাচ স্ট্যান্ডার্ড হচ্ছে ট্রান্স রেশিও গুলো থাকে। তো পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যাতে ইনসুলেশন ব্রেকডাউন হলো এখানে কোনো হাই ভোল্টেজ ইনডিউস না হয়, তার জন্য করি কি, সেকেন্ডারিটাকে আমরা গ্রাউন্ডেড করে রাখি, যাতে এখানকার যে পার্সোনাল আছে এই পার্সোনালটা কোনো কারণে যেন হাই ভোল্টেজের জন্য ইয়ে না হয়, প্রোন টু হাই ভোল্টেজ না হয়, বা অ্যাক্সিডেন্ট এখানে ঘটার সম্ভাবনা না থাকে। সিমিলারলি এই কারেন্ট ট্রান্সফরমার যখন আমরা ইউজ করব, এই কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারিকে কখনো ওপেন রাখা হয় না। কারণ কি, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে V1 ওভার V2 আমি যদি বলি, তাহলে এটাকে আমরা বলতে পারি N1 ওভার N2। সো আমি এখান থেকে V2 যেটা আছে সেটা হচ্ছে N2 ওভার N1 মাল্টিপ্লাইড বাই V1। এখন কোনো কারণে তুমি যদি এখানকার ইনস্ট্রুমেন্টটা সরাই দাও, তাহলে বেসিক্যালি ট্রান্সফরমার গুলো আমরা ইউজ করতাম, সেখানে হতো কি যে কারেন্ট I2 0 হয়ে গেলে I1 ও 0 হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আমি যে লাইনটার কারেন্ট মেজার করতেছি সেই লাইনটার ভিতর দিয়ে কারেন্ট তো আর আমি ক্লোজ করতে পারতেছি না, তাহলে এখানে যদি কারেন্ট ক্লোজ না করি
তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার কারেন্ট 0 হইলো আমার ভোল্টেজ যেটা ইনডিউস হবে, এখানে যেহেতু কারেন্ট আছে তো এই কারেন্টের জন্য অ্যাকচুয়ালি আমার ফ্লাক্স থাকবে এবং সেই সেম ফ্লাক্সটা এখানে কাট করবে। সো তুমি দেখতে পাচ্ছ যে নাম্বার অফ টার্নস এর উপর ডিপেন্ড করে V2 টা অবশ্যই আমার ইনডিউস হবে, যদিও আমার সেকেন্ডারিটা ওপেন হয়ে আছে। তো এখানে ভোল্টেজটা ইনডিউস হলে হবে কি, তুমি দেখতেছো যে আমরা এটা 800 × 5 যদি হয়, তার মানে এখানে যদি 800 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য টার্নস রেশিও রাখা হয়েছে। তাহলে এখানে সেকেন্ডারি ভোল্টেজ যেটা ইউজ হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে 800/5 গুণ বেশি ভোল্টেজ ইনডিউস হবে। 800/5 যদি আমি করি, এইটা মাল্টিপ্লাইড বাই V1 যদি করি, তাহলে এটা কত গুণ হয়? 40 গুণ। 40। তাহলে ওপেন সার্কিট করলে অ্যাকচুয়ালি 40 গুণ যে ইনপুট যে ট্রান্স ভোল্টেজ ছিল তার থেকে একটা এক্সেসিভ ভোল্টেজ এখানে ইনডিউস হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে এখানে কেউ যদি টাচ করে সে হাই শকের সম্ভাবনা আছে এবং এখান থেকে শর্ট সার্কিট কারেন্ট হওয়ার সম্ভাবনাও আছে। তো বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এখানে একটা সেকেন্ডারি সুইচ রাখা হয় এবং তারপরে এখানে অ্যামিটার রাখা হয় বা যে ডিভাইসগুলো ইউজ করা হবে সেগুলো রাখা হয়, যাতে কোনো কারণে যদি এই অ্যামিটারকে আমাকে সরাইতে হয় তাহলে আমার এই সুইচটা যাতে আমি ক্লোজ করি, তারপরে আমি এই অ্যামিটারটাকে সরাই, তাহলে এখানে শর্ট সার্কিট হয়ে থাকলো। শর্ট সার্কিট হলে এখানে ভোল্টেজটা 0 হয়ে গেল, এখানে হাই ভোল্টেজ যাতে কোনোভাবে ইনডিউস না হয়। তো সেই জন্য মাঝে মাঝে তোমাদেরকে কোশ্চিন করে যে why it is very dangerous to keep the secondary of current transformer open circuited. তো এখন কি এই কোশ্চেনের অ্যান্সার করা যাবে? স্যার শুধু কি শকের তীব্রতার জন্য এই কাজ করা হয়, নাকি সেকেন্ডারিতে যদি ভোল্টেজ অনেক বেশি হয় তাহলে ইনসুলেশনের উপরে একটা প্রেসার পড়বে, এটাও বিবেচনা করে এই কাজ করা হয়? তোমার ইনসুলেশনের বিষয় করতেছে না, ধরো যে ইনসুলেশন আমার আছে, ইনসুলেশন দেয়া আছে, সেই পরিমাণ ইনসুলেশন এখানে দেয়া আছে। তো ইনসুলেশন যদি দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে হাই ভোল্টেজ ইউজ হবে না। আর ইনসুলেশন এমনিতেই তোমার দেয়া থাকবে, কারণ তোমার এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে এই ভোল্টেজটা তো তোমার কারেন্ট থাকলেও ইনডিউস হবে, না থাকলেও ইনডিউস হবে, তাই না ব্যাপারটা? কারণ তুমি এখানকার কারেন্টটাকে তো আর চেঞ্জ করতে পারছো না। তো এখানকার কারেন্টটা যদি চেঞ্জ না করতে পারো তাহলে ফ্লাক্সও আমার এখানে তুমি কমাইতে বা বাড়াইতে পারতেছো না, তার মানে কি এখানে তো তোমার ভোল্টেজটা ইনডিউস হচ্ছে। সো তুমি ইনসুলেশন তো সবসময় তোমাকে ওই রকম প্রিপারেশন নিয়েই রাখতে হবে। আমার কথাটা ক্লিয়ার হলো? ক্লিয়ার স্যার। স্যার এই কোশ্চেনের অ্যানসারটা কি হবে স্যার? এই কোশ্চেনের অ্যান্সারটা হবে এইটাই যে যেহেতু কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারিটা অ্যাকচুয়ালি যে লাইনের আমরা কারেন্টটা মেজার করি সেই লাইনের কারেন্টটাকেই অ্যাকচুয়ালি প্রাইমারি হিসেবে ইউজ করা হয়। তো সেকেন্ডারি কারেন্টটা ডেফিনেটলি নাম্বার অফ টার্নস হচ্ছে অবশ্যই প্রাইমারি নাম্বার অফ টার্নস এর থেকে বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে কোনো কারণে যদি আমরা এখানকার অ্যামিটারটাকে সরাই নি তাহলে টার্নস রেশিও অনুসারে আমরা দেখতেছি যে যদি এটা 800/5 রেশিওর একটা ট্রান্সফরমার হয় তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজ যেটা আছে সেটা প্রাইমারি ভোল্টেজের 40 গুণ হয়ে যাবে। তার মানে একটা এক্সেসিভ হাই ভোল্টেজ এখানে ইনডিউস হবে। তো এক্সেসিভ হাই ভোল্টেজ ইনডিউস হলে কোনো পার্সোনাল যদি টার্মিনাল টাচ করে তার ভিতরে হাই কারেন্ট ফ্লো করবে, which is very dangerous. তো এই প্রোটেকশনের জন্য অ্যাকচুয়ালি কখনোই এই সেকেন্ডারি যেটা আছে কারেন্ট ট্রান্সফরমার, এই কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারিটাকে ওপেন রাখা হয় না। সবাই কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? স্যার সেকেন্ডারিতে স্যার হাই কারেন্ট নাই তো, সেখানে স্যার কম কারেন্ট। কি হয়েছে?
স্যার সেকেন্ডারিতে তো আমাদের হাই কারেন্ট না, প্রাইমারিতে হাই কারেন্ট সিটি এর ক্ষেত্রে। হুম তো কারেন্টের এত বেশি হবে না তো স্যার সেকেন্ডারিতে, তাহলে এক্ষেত্রে আচ্ছা, তোমার কথা আমি বুঝছি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যখন আমার এখানে শর্ট ছিল, অ্যামিটার দিয়ে এটা শর্ট করা ছিল, তখন এখান দিয়ে কারেন্টটা ছিল কি লো কারেন্ট। কারণ কি? কারণ হচ্ছে যে এইখানকার ইনিশিয়ালি ফ্লাক্স যেটা আছে, এই ফ্লাক্সটার ভিতরে এই কারেন্টের ইফেক্টের একটা ফ্লাক্স ছিল এবং সেটাকে অপোজিং একটা ফ্লাক্স ছিল। তো তুমি যখন এটাকে ওপেন করে দিবা, ওপেন করলে কি এই অপোজিং এইখানকার যে ফ্লাক্সটা আছে সেটা থাকবে? শুধুমাত্র কোরে যে ফ্লাক্সটা কাট করছে সেই ফ্লাক্সটাই থাকবে। তো এখন শর্ট সার্কিট করে দিলে, তুমি বলতেছো যে স্যার শর্ট সার্কিট করা অবস্থায় তো আমার হচ্ছে এখানে কারেন্টটা হচ্ছে কম, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি একটা মানুষ ওইটাকে টাচ করে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কিসের জন্য? কারেন্টটা হাই যাবে কিসের জন্য? তো তুমি হচ্ছে যে শকটা খাও, সেই শকটা কি হচ্ছে কারেন্টের জন্য খাও? তোমার শকের সময় তোমার বডির ভিতরে কারেন্ট যায় কি খুব বেশি? কিলো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট যায়? না স্যার। স্যার মিলি অ্যাম্পিয়ারে হয়তো। তোমার বডির হচ্ছে কারেন্ট সহ্য ক্ষমতা কত? কি অ্যাম্পিয়ার রেঞ্জে না মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে? স্যার মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তা হাই কারেন্ট বলতে তোমার বডির ভিতরে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট যাবে, হুইচ ইজ হাই অ্যাজ কম্পেয়ার টু দ্য টলারেবল লিমিট অফ এ নর্মাল ম্যান। আমি সেই সেন্সে বলছি জিনিসটা। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা তো সাধারণত সিটি এর সেকেন্ডারি ওপেন রাখি না, তো এর জন্য আমরা মূলত কি করে থাকি স্যার? এই যে বললাম যে নরমালি একটা বাইপাসিং সুইচ থাকে, তো তোমার কোনো কারণে যদি এই পাশের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এইগুলাকে যদি তোমাকে সরাইতে হয়, তাহলে তুমি এটাকে অ্যাকচুয়ালি ক্লোজ করে তারপরে এই জিনিসগুলো সরাবা, যাতে এখানকার মানে যে ভোল্টেজটা ইন্ডিউস হওয়ার দরকার সেটা এই কারেন্টটা এর ভিতরে সার্কুলেটিং হয়ে এখানে বেসিক্যালি ভোল্টেজটা যেন জিরো থাকে এই দুটো টার্মিনালের ভিতরে। স্যার সেকেন্ডারি যদি আমি শর্ট করে দিই, আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কোনো প্রভাব পড়বে না স্যার? না, সেকেন্ডারি উইন্ডিং এ কেন প্রভাব পড়বে? তোমার সেকেন্ডারি উইন্ডিং শর্ট করা আর অ্যামিটার লাগানো, অ্যামিটারের রেজিস্ট্যান্স কি খুব বেশি থাকে নাকি? কিলো ওহম রেঞ্জে থাকে? না স্যার। কিরকম রেঞ্জে থাকে অ্যামিটার রেঞ্জ? স্যার অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স তো খুবই কম, তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওইটা জিরো আছে ধরা হয়। একই, ক্লোজ টু শর্ট সার্কিট। কি জি স্যার। আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, তা আমরা বেসিক্যালি এখন পর্যন্ত ট্রান্সফরমারের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তারপরে আমরা কি করছি হচ্ছে প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার, তারপরে আমরা আজকে দেখলাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এই তিনটা পার্ট আমাদের শেষ হয়েছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা, স্যার সেটা- ট্রান্সফরমার নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলো। স্যার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নর্মাল কন্ডিশনে সিটির অবস্থা, কিন্তু ফল্টের সময় তো কয়েক গুণ কারেন্ট প্রবাহিত হয়, সেক্ষেত্রে আপনার এমিটার পুড়ে যায় না কেন, বা ফল্ট কারেন্টটা কিভাবে মেজার করে? ফল্ট কারেন্টটা তোমার অ্যামিটার দিয়ে মেজারমেন্টের দরকার নেই। ফল্ট কারেন্ট মেজার করার জন্য তোমার আলাদা সার্কিট ব্রেকার থাকে।
আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝছি। ফল কারেন্ট মেজারমেন্টের জন্য তোমার সার্কিট ব্রেকার থাকে, সেটা আমরা অ্যামিটার দিয়ে মেজার করি না। অ্যামিটার দিয়ে কারেন্ট ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার দিয়ে আমরা বেসিক্যালি যেটা মেজার করি সেটা হচ্ছে নর্মাল অপারেটিং কন্ডিশনের জন্য, ফল্টি অপারেটিং কন্ডিশনের জন্য না। ফল্টি অপারেশন কন্ডিশনের জন্য অ্যাকচুয়ালি ওইটাকে সেন্স করার জন্য বা মেজারমেন্ট করার জন্য তোমার হচ্ছে সার্কিট ব্রেকার থাকে। সেই সার্কিট ব্রেকারটা সেন্স করে যে অ্যাকচুয়ালি হচ্ছে আমার কারেন্টটা হাই হচ্ছে না কারেন্টটা লো হচ্ছে। আমার কথা বোঝা গেছে? বুঝছি স্যার। আচ্ছা, তো থ্রি ফেজ ট্রান্সফরমার এটা হচ্ছে আমরা লাস্ট টপিকস যেটা আমরা নিয়ে আলোচনা করব। থ্রি ফেজ ট্রান্সফরমারের পরে আমরা হচ্ছে যাব হচ্ছে ইন্ডাকশন মোটরে। যেটা হচ্ছে থ্রি ফেজ। তো আমরা থ্রি ফেজ ট্রান্সফরমার নিয়ে যখন আলোচনা করব তো থ্রি ফেজ ট্রান্সফরমারের ভিতরে আমার নর্মাল যে থ্রি ফেজ কনফিগারেশন গুলো আছে সেগুলো কি ধরনের হতে পারে? ওয়াই, নর্মাল থ্রি ফেজ কনফিগারেশন হচ্ছে এইদার ওয়াই অর ডেল্টা। তাহলে সেক্ষেত্রে আমার কনফিগারেশন 4 ধরনের হতে পারে। সেটা হচ্ছে ওয়াই টু ওয়াই ট্রান্সফরমার, ওয়াই টু ডেল ট্রান্সফরমার, ডেল টু ওয়াই ট্রান্সফরমার, আরেকটা হচ্ছে ডেল টু ডেল ট্রান্সফরমার। এছাড়াও আমার স্পেশাল টাইপ অফ কিছু ট্রান্সফরমার আছে। একটা হচ্ছে জিগ জ্যাক ট্রান্সফরমার, তারপরে ট্রান্সফরমার আছে হচ্ছে এই ডেল্টাটার জন্য আমরা বলতে পারি এটা ভি টু ভি কানেকশন, বা এটাকে অনেক সময় ওপেন ডেল্টা কানেকশনও বলে। তারপরে আছে হচ্ছে স্পট কানেকশন, যেটাকে আমরা থ্রি ফেজ টু টু ফেজ কনভার্সন বা ভাইস ভার্সাও আমরা বলতে পারি। এছাড়াও যদি স্পেশালি আমরা চিন্তা করি তাহলে অনেক ধরনের ট্রান্সফরমার আছে যেটা হচ্ছে থ্রি ফেজ টু সিক্স ফেজ কনভার্সন করে, বা থ্রি ফেজ টু 12 ফেজ কনভার্সনও করে। এই ধরনের স্পেশাল ট্রান্সফরমারও আছে। তো বেসিক্যালি আমরা যে ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব সেই ট্রান্সফরমারটা হচ্ছে এই পর্যন্ত। ওয়াই টু ওয়াই ট্রান্সফরমার, ওয়াই টু ডেল ট্রান্সফরমার, ডেল টু ওয়াই ট্রান্সফরমার। তো প্রথমে আমরা যে ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াই টু ওয়াই কানেকশন। ওয়াই টু ওয়াই ওয়াই টু ওয়াই কানেকশন যেটা আছে, নর্মালি একটা ট্রান্সফরমারকে আমরা যদি দেখি, এই ট্রান্সফরমার থ্রি ফেজ ট্রান্সফরমারকে আমরা তিনটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারকে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকেও হচ্ছে কানেকশন দিয়ে থ্রি ফেজ ট্রান্সফরমার বানাইতে পারি, অথবা আমার হচ্ছে একটা কমপ্লিট ইউনিট সিঙ্গেল ইউনিটকে থ্রি ফেজ হিসেবে আমরা ইউজ করতে পারি। তো আমাদের যে থ্রি ফেজ ট্রান্সফরমার আছে, এই থ্রি ফেজ ট্রান্সফরমার আমরা বেসিক্যালি দুই ভাগে করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল ইউনিট অফ থ্রি ফেজ, যেটা দুই ভাগে হইতে পারে, যেটা আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রেই করছিলাম, যে কোর টাইপ অথবা শেল টাইপ।
আর নর্মালি আমরা হচ্ছে 3 ইউনিট অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়েও আমরা 3 ফেজ ট্রান্সফরমার বানাইতে পারি। তো যদি আমরা সিঙ্গেল ফেজ ইউনিট একটা তৈরি করি, তো বেসিক্যালি এই 3 ফেজ ট্রান্সফরমার যেটা আছে, এই 3 ফেজ ইউনিটটার দাম 3টা সিঙ্গেল ফেজ ইউনিটের দামের ভিতরে রিলেটিভ কম্পারিজন করা যেতে পারে। তবে 10টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এর তুলনায় একটা সিঙ্গেল ফেজ ইউনিটের দাম হচ্ছে নরমালি কম হয়। তারপরও 3 ফেজ ইউনিট যেটা আমরা ইউজ করতেছি 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইউনিটে 3 ফেজ বানানোর, এটার কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি কি? ফর এক্সাম্পল, যে তুমি 3টা ইউনিট নিয়ে, এখানে একটা ইউনিট আছে, এখানে আরেকটা ইউনিট আছে সিঙ্গেল ফেজ, আর এইখানে ধরো আরেকটা ইউনিট আছে সিঙ্গেল ফেজ। তো তোমার এখানে ডট পোলারিটিস ডট 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 ডট, তুমি মনে করো যে সব কয়টার নন ডট যে টার্মিনাল আছে, এই নন ডট টার্মিনালটাকে কানেকশন দিয়ে তুমি এখানে ওয়াই কানেকশন দিলা। তুমি মনে করো যে এখান থেকে ফেজ কানেকশন নিলা। সিমিলারলি তুমি এখান থেকে সবকটা ডট টার্মিনাল থেকে হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ দিলা, আর নন ডট যে টার্মিনাল গুলো আছে নন ডট টার্মিনালটাকে তুমি এইভাবে কানেকশন দিলা। তার মানে তুমি এটা করলা হচ্ছে ওয়াই টু ওয়াই কানেকশন। এই ওয়াই টু ওয়াই কানেকশন তুমি 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে ইন্ডিভিজুয়ালি কানেকশন দিয়েও এটা তৈরি করতে পারো, অথবা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যে ইউনিট আছে এটা দিয়েও করতে পারো। তো সেই ক্ষেত্রে যদি এটা কোড টাইপ হয়, তাহলে কোড টাইপ হলে যেটা হবে যে এইটার কোড টাইপের ভিতরে এইটার 3টা লিম্ব থাকবে। তো 3টা লিম্ব থাকলে এখানে ধরো হাই ভোল্টেজ উইন্ডিং থাকবে একটা ফেজের, আর এইখানে হচ্ছে আরেকটা লো ভোল্টেজ উইন্ডিং থাকবে। সিমিলারলি এটা আরেকটা ফেজের হাই ভোল্টেজ উইন্ডিং থাকবে, আর এখানে হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং থাকবে। সিমিলারলি এখানে হাই ভোল্টেজ উইন্ডিং থাকবে, আর এখানে হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং থাকবে। তার মানে এটা যদি এ ফেজের কথা চিন্তা করো, তাহলে এ ফেজের হাই ভোল্টেজ উইন্ডিং, বি ফেজের হাই ভোল্টেজ উইন্ডিং, সি ফেজের হাই ভোল্টেজ উইন্ডিং। সিমিলারলি এটা হচ্ছে এ ফেজের লো ভোল্টেজ উইন্ডিং, বি ফেজের লো ভোল্টেজ উইন্ডিং, এটা হচ্ছে সি ফেজের লো ভোল্টেজ উইন্ডিং। তো 3 ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যেটা ডিনোট করার যে সিস্টেম, সেটা হচ্ছে আমরা হাই ভোল্টেজ যে উইন্ডিং গুলো আছে এগুলোকে আমরা নরমালি ক্যাপিটাল সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি। তো এটা যদি ওয়াই কানেক্টেড হয়, তার মানে হচ্ছে যে ধরো আমি যদি এটাকে মনে করি যে এটাকে এইভাবে কানেকশন দিছি, তাহলে হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে তোমার ওয়াই কানেক্টেড, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে লিখবো হচ্ছে বড় হাতের, এবং সেকেন্ডারি যেটা আছে সেকেন্ডারিটা নরমালি এখন লো ভোল্টেজ বা এটা প্রাইমারি হইতে পারে। তো সেকেন্ডারিটাকেও বা প্রাইমারি লো ভোল্টেজ উইন্ডিংটাকেও যদি আমি ওয়াই কানেক্টেড করি, তাহলে এখানেও এটা ওয়াই কানেক্টেড। সেক্ষেত্রে আমি এটাকে লিখবো হচ্ছে ওয়াই টু ওয়াই। তার মানে হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিংটাও হচ্ছে ওয়াই কানেক্টেড, লো ভোল্টেজ উইন্ডিংটাও হচ্ছে ওয়াই কানেক্টেড, কিন্তু ক্যাপিটাল ওয়াই দ্বারা আমি বুঝতেছি এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর স্মলার ওয়াই দিয়ে আমরা বলতেছি এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। এটা হচ্ছে কোড টাইপ ট্রান্সফরমার ইউনিট, যেটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার ইউনিট, এবং এটা একটা সিঙ্গেল ইউনিট। আর এখানে আমরা দেখতেছি হচ্ছে যে সিমিলার উইন্ডিং যেটা আছে সেটা আমরা 3টা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে আমরা বানাইতে পারি। আর যদি এটা শেল টাইপ হয়, তো শেল টাইপ হইলে নরমালি যেটা হয় যে এখানে এখানে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ উইন্ডিং যেটা থাকে সেটা স্যান্ডউইচ করা থাকে বা ইন্টারলিপ থাকে। এটা আমরা হচ্ছে যখন ট্রান্সফরমার উইন্ডিং নিয়ে আলোচনা করছিলাম,
তখন বলছিলাম যে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ যে উইন্ডিং গুলো থাকে সেগুলো নর্মালি স্যান্ডউইচ করা থাকে শেল টাইপে। তো এইটা হচ্ছে একটা ফেজের জন্য। সিমিলারলি এটাকে যদি আমি এ ফেজ বলি, এটা বি ফেজ, এটা সি ফেজ। তো বোথ হচ্ছে কনস্ট্রাকশনই পসিবল, শেল টাইপ বা কোড টাইপ থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে, অথবা তিনটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়েও আমি থ্রি ফেজ ট্রান্সফরমারটার কানেকশন দিতে পারি। এখন কথা হচ্ছে যে দুইটার ভিতরে রিলেটিভ কম্পারিজন যেটা, সেটা হচ্ছে যে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইউনিটটাকে তুমি যদি আলাদাভাবে কিনো এবং সেটাকে কম্বাইন করে তুমি যদি হচ্ছে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার বানাও, তার তুলনায় তুমি যদি একটা সিঙ্গেল ইউনিট থ্রি ফেজ ট্রান্সফরমার ইউজ করো, সেটা মোর ইকোনমিক্যাল হয় অ্যাজ কম্পেয়ার টু থ্রি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। কিন্তু তারপরও থ্রি ইউনিট অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি? ফর এক্সাম্পল, যে তুমি কোনো কারণে যদি এটা থ্রি ফেজ ট্রান্সফরমারে যে কোনো একটা উইন্ডিং পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার এই টোটাল যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকেই করতে হবে কি, আইসোলেট করে ফেলাইতে হবে, বা থ্রি ফেজ ট্রান্সফরমারটাকে সরাই ফেলতে হবে। তাহলে থ্রি ফেজ ট্রান্সফরমারটাকে যদি সরাই ফেলতে হয়, তাহলে এটা টোটাল সিস্টেমটাই লস, টোটাল সিস্টেমটাকে আমার আইসোলেট করা লাগলো। ওয়্যারএজ যদি আমরা তিনটা সিঙ্গেল ইউনিট ট্রান্সফরমার দিয়ে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার তৈরি করি, তাহলে এই ইউনিট যদি নষ্ট হয়, শুধুমাত্র এই ট্রান্সফরমারটাকেই হচ্ছে আমার রিপ্লেস করলে চলবে, আমার বাকি দুইটা ট্রান্সফরমার নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে ফার্স্ট যে অ্যাডভান্টেজ থ্রি ফেজ ইউনিটের, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি একটা সিস্টেম বা একটা পোর্শনে যদি সমস্যা হয়, তাহলে শুধুমাত্র সেই পোর্শনটা নিয়ে রিপ্লেস করলেই চলে, আমার টোটাল সিস্টেমের রিপ্লেসমেন্টের দরকার নেই। সো আমরা বলতে পারি নো টোটাল সিস্টেম রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড। দুই হচ্ছে যে তুমি কোনো কারণে দেখা যাচ্ছে যে এখানে তোমার তিনটা ট্রান্সফরমার কেই হইতেছে, তিনটা ট্রান্সফরমার থ্রি ফেজ ট্রান্সফরমার দিয়ে যদি ইউজ করো, এটাকে তুমি থ্রি ফেজ কানেকশনের জন্য ইউজ করতে পারবা। ওয়্যারএজ আমরা যখন V2V কানেকশন করব, তখন দেখবো যে V2V কানেকশনের জন্য আমার অ্যাকচুয়ালি যেটা ট্রান্সফরমার লাগে, এই ট্রান্সফরমারটা হচ্ছে দুইটা। তা আমরা দুইটা ট্রান্সফরমার দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই যেটা আছে সেটা ইজিলি করা সম্ভব। তো সেই জন্য পরবর্তীতে যদি আমার কোনো কারণে ডিমান্ড বেড়ে যায়, তাহলে ডিমান্ড বাড়লে তখন একটা এক্সট্রা ট্রান্সফরমারটাকে যদি আমি এই আগের যে দুইটা ট্রান্সফরমার আছে সেই দুটো ট্রান্সফরমারের সাথে কানেক্ট করি, তাহলে আমি থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই উইথ অ্যাডিশনাল কেভিএ আমরা সাপ্লাই দিতে পারি। যেটা অ্যাকচুয়ালি এই থ্রি ফেজ ট্রান্সফরমার যখন আমি তৈরি করব, তখন এটা টু উইন্ডিং দিয়ে করা সম্ভব না, আমাকে তিনটা উইন্ডিং এর প্রভিশন রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার যেখানে ধরো ডিমান্ডটা ওই রকম না, থ্রি ফেজ পাওয়ার রেটিং এর মতো না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে যদি তুমি থ্রি ফেজ ইনস্টলমেন্টে রাখো, তার মানে তোমার ডিমান্ড যেটা আছে তার থেকে অনেক লোয়ার ক্যাপাসিটিতে তোমাকে ট্রান্সফরমারটাকে অপারেট করাইতে হবে। ওয়্যারএজ তোমার যদি একটা দুইটা ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে তোমার যদি ওই ডিমান্ডটাকে তুমি ফিল আপ করতে চাও, এটা পসিবল যদি তুমি তিনটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ট্রান্সফরমার দিয়ে হচ্ছে এটাকে পাওয়ারটাকে হচ্ছে সাপ্লাই দিতে পারো। আর 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি তোমার ফর এক্সাম্পল যে তুমি ট্রান্সফরমার যখন এগুলো অপারেশনে রাখবা, তাহলে তোমার এই ট্রান্সফরমারের স্পেয়ার পার্টস রাখতে হবে, যাতে তুমি যদি কন্টিনিউশন অফ সাপ্লাইটা খুব হচ্ছে মিনিমাম টাইম ইন্টারভালের জন্য যদি মানে ডিস্টার্বেড না করতে চাও। ফর এক্সাম্পল কোন একটা ট্রান্সফরমার নষ্ট হলো, তুমি চাইলা যে 1 ঘন্টার ভিতরে এটাকে রিপ্লেস করে ফেলবা, তাহলে সেক্ষেত্রে এই থ্রি ফেজ ট্রান্সফরমারটাকে তোমার যদি রিপ্লেস করতে হয়, তাহলে টোটাল একটা সিঙ্গেল ইউনিটটাকেই তোমাকে রিপ্লেস করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমার স্পেয়ার পার্টস যেটা আছে সেটা হচ্ছে টোটাল সিস্টেমটা একটা স্পেয়ার হিসেবে রাখতে হবে। কিন্তু তোমার যদি এই ট্রান্সফরমারটা কোনো কারণে কোনো একটা পোর্শন নষ্ট হয়, সেক্ষেত্রে তোমার একটা সিঙ্গেল ফেজ স্পেয়ার পার্টস রাখলেই চলবে।
সেক্ষেত্রে তোমার এই 3 ফেজ যে টোটাল ইউনিটটা আছে এই ইউনিটটা নিয়ে আসলে কনসিডার করার কোনো প্রয়োজন নাই বা রাখারও কোনো প্রয়োজন নাই। তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা কস্ট আছে সেভিং মানে স্পেয়ার পার্টস এর জন্য যে কস্টটা, এই কস্টটা যেটা আমাকে ব্যয় করতে হবে স্পেয়ার পার্টস এর জন্য, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ সিঙ্গেল ইউনিট দিয়ে তৈরি করলে আমার সিস্টেমটা হচ্ছে তার জন্য কস্টটা কম লাগবে অ্যাজ কম্পেয়ার টু 3 ফেজ ইউনিট। তো বেসিক্যালি এই তিনটা সুবিধার জন্য তিনটা 3 ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার দিয়ে আমার হচ্ছে মানে যেগুলা দেখো ডিস্ট্রিবিউশন সিস্টেমে যত ট্রান্সফরমার আছে 3 ফেজ লাইনগুলো নরমালি তিনটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে করা হয়ে থাকে। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছে কিনা, কারোর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে কারোর? স্যার তাহলে সিঙ্গেল ইউনিটের দামটা বেশি পড়ে নাকি 3 ইউনিটের দামটা বেশি পড়ে? একটা 3 ইউনিটের দাম যেটা, আর তোমার যদি তিনটা সিঙ্গেল ফেজ ইউনিটের দাম যদি চিন্তা করো তাহলে তিনটা সিঙ্গেল ফেজ ইউনিটের দামটা তুলনামূলকভাবে একটা সিঙ্গেল 3 ফেজ ইউনিটের দামের থেকে কম হয়, বেশি হয়। এটা অনেকটা এরকম যে তুমি ধরো তোমাকে 100 টাকায় 4টা চকলেট দিচ্ছে, কিন্তু তুমি যখন ইন্ডিভিজুয়াল চকলেট কিনতে যাবা তখন দেখা যাচ্ছে যে 2টা চকলেটের দাম 75 টাকা পড়তেছে, এরকম আর কি। আমার কথা বুঝতে পারছো? কি আমার কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন লাগতেছে? ক্লাস আমরা তো এখানে অ্যাডভান্টেজটা দেখলাম স্যার, ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে কি তাহলে কস্টটা শুধুমাত্র থাকবে ইউনিট সিঙ্গেল ফেজ? কি বুঝি নাই তোমার কথা। স্যার আমরা তো এখানে 3 ইউনিট সিঙ্গেল ফেজের অ্যাডভান্টেজটা দেখলাম, যে কি কি অ্যাডভান্টেজ আমরা যদি এটা ইউজ করি, এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি ধরনের হতে পারে যদি থাকে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আসলে ওই রকম ভাবে ডিসঅ্যাডভান্টেজ নাই, বুঝছো? কস্ট বেশি যেটা কস্টটাই বেশি পড়বে, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এছাড়া ডিসঅ্যাডভান্টেজ নাই। তবে আবার তুমি যদি চিন্তা করো যে স্পেয়ার পার্টস এর বিষয়টা, তাহলে 3 ফেজ টোটাল সিস্টেমটাকে আমাকে মানে ব্যাকআপ হিসাবে রাখতে হবে, যেখানে আমার একটা সিঙ্গেল ফেজ ইউনিট রাখলে ব্যাকআপ হিসাবে তিনটা সিঙ্গেল ইউনিটের জন্য জিনিসটা সহজ। তো কম্পারেটিভ অ্যানালাইসিস করলে দেখা যায় যে মানে তুমি তোমার রাস্তাঘাটে চলার সময় ওই জন্যই দেখবা যে রাস্তাঘাটে চলার সময় তোমার যে পোলের উপরে ট্রান্সফরমার গুলো থাকে 3 ফেজ কানেকশন গুলো দেখবা যে সবসময় তিনটা হচ্ছে ট্রান্সফরমার ঝুলানো আছে এবং তিনটা ট্রান্সফরমারে কানেক্ট আছে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা এরকম সিঙ্গেল ইউনিট দিয়ে 3 ফেজ ট্রান্সফরমার গঠন করাও দেখেছি এবং একটা মানে সিঙ্গেল ইউনিট 3 ফেজ ওটাও দেখেছি স্যার। মানে বিভিন্ন জায়গায় আর কি দুইটাই দেখা যায় আর কি। স্যার কোন সব জায়গাতে স্যার এইটা ইউজ করা হয় 3 ইউনিট ব্যবহার করা হয়, আর কোন কোন জায়গায় স্পেসিফিক কোনো কারণ আছে কি স্যার? আচ্ছা, নরমালি তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলা, ঠিক আছে, রেসিডেন্সিয়াল এরিয়া গুলার ভিতরে তোমার হচ্ছে মানে তোমার লোড তো হচ্ছে প্রচন্ড ভ্যারিয়েশন করে নাকি? তোমার রেসিডেন্সিয়াল এরিয়ার লোড খুব ভ্যারি করে না? স্যার বুঝিনি স্যার। রেসিডেন্সিয়াল এরিয়া আবাসিক স্যার, আবাসিক এরিয়া গুলোতে হচ্ছে তোমার লোড গুলো কি করে ভ্যারিয়েশন করে তো নাকি? জি স্যার। এখন আবাসিক এরিয়ায় যদি তুমি ধরো একটা বাড়িতে যদি নতুন করে কানেকশন দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কি তোমার 3 ফেজ কানেকশনের দরকার আছে? না তো স্যার, সিঙ্গেল ফেজ। হ্যাঁ, তো সিঙ্গেল ফেজ কানেকশন যদি তুমি দিতে চাও তাহলে তোমার ওইখানে দেখা যাচ্ছে যে তোমার দুইটা বা সিঙ্গেল ফেজ থেকে দেখা যাচ্ছে যে 2টা বা 3টা বাড়িতে কানেকশন দিচ্ছে।
তাহলে সেখানে তো তোমার থ্রি ফেজ ট্রান্সফরমার ইউজ করাটা ভালো না সিঙ্গেল ফেজ ইউজ করাটা ভালো? কিন্তু স্যার এরকম হিসাবে তো স্যার আমরা 3 ওয়্যার অর্থাৎ ওয়াই ওয়াই আর কি কানেকশন ইয়াটা ইউজ করি যদি আবাসিক ইয়াতে যাই আর কি। স্যার ট্রান্সফরমারের সেকেন্ডারিতে স্যার আমরা তো সিঙ্গেল ফেজ পাচ্ছি, আবার মানে 3 ফেজও পাচ্ছি, 440 পাচ্ছি, 22 ভোল্টও পাচ্ছি স্যার। হুম। তো এক্ষেত্রে কি স্যার 3 ফেজ মানে সিঙ্গেল ইউনিট 3টা ইউজ করে আমরা কি পার্টিকুলারলি আপনার আলাদা আলাদা ট্রান্সফরমার থেকে কানেকশন দিতে পারবো? তুমি হচ্ছে একটা জিনিস চিন্তা করো যে ধরো তুমি দুইটা একটা থ্রি ফেজ থেকে তুমি হচ্ছে ধরো যে 10টা বাড়ি বা 20টা বাড়িতে কানেকশন দিছো, ঠিক আছে? তো দেওয়ার পরে কোনো কারণে ওইটা ওই থ্রি ফেজ ট্রান্সফরমারের ফল্ট হইলো, তো ফল্ট হইলে তোমার ওই 20টা বাড়ির যে কানেকশন, একটা 20টা বাড়ির কানেকশন তো টোটাল হচ্ছে কি হলো, ডিসরাপ্টেড হইলো নাকি? জি স্যার। তা সেই ক্ষেত্রে তুমি যদি ইন্ডিভিজুয়াল হচ্ছে ট্রান্সফরমার দিয়ে 2টা বাড়ি বা 3টা বাড়িতে যদি কানেকশন দাও, তাহলে সেই ক্ষেত্রে ওই ট্রান্সফরমারটা যদি বাস্ট করে তাহলে তো পুরো পোর্শনটা ড্যামেজ না হয়ে একটা সিঙ্গেল পোর্শন ড্যামেজ হইলো নাকি? আমার কথাটা আমি বুঝাইতে পারতেছি কিনা? স্যার আবাসিক বাড়িতে স্যার কানেকশন গুলা হয়ে থাকে হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন করে না স্যার, ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে তো আমরা কানেকশন গুলো দিয়ে থাকি স্যার। হুম। তো আমরা যদি এরকম 3টা সেকেন্ডারি ইউনিট থেকে ব্যবহার করে, কানেকশন দিলা, এখন আমি তোমার কথা বুঝতেছি, ধরো তুমি একটা থ্রি ফেজ ট্রান্সফরমারই যেটা আছে, এই থ্রি ফেজ ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে তুমি কানেকশন দিলা, তাহলে তুমি তো থ্রি ফেজ ট্রান্সফরমার থেকেও তো সিঙ্গেল ফেজ কানেকশন পাচ্ছ, তাই না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে কোনো কারণে যদি ওই ট্রান্সফরমারের ফল্ট হয়, থ্রি ফেজ তুমি সিঙ্গেল ফেজে নিচ্ছ কিন্তু কোনো কারণে তোমার দেখা যাচ্ছে যে তোমার ওই একটা উইন্ডিং পুড়ে গেল, তাহলে কি ওই থ্রি ফেজের আন্ডারে যতগুলো ইয়ে ছিল রেসিডেন্সিয়াল এরিয়া ছিল সবগুলো রেসিডেন্সিয়াল এরিয়ায় কি ইয়ে হবে কিনা, এফেক্টেড হবে কিনা? জি স্যার। হবে না? স্যার যদি ট্রান্সফরমার ফল্ট করে তাহলে তো স্যার সেকেন্ডারি থেকে সংযুক্ত সকল লোডই স্যার বন্ধ হবে আর কি। হুম। তা আর যদি তুমি ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার সিঙ্গেল 3টা দিয়ে যদি করো তাহলে কি হবে, বাদ বাকি একটাতে ফল্ট হয়ে যদি একটা ট্রান্সফরমার আউটও হয়ে যায়, বাদ বাকি 2টা যে ট্রান্সফরমার আছে তাদের লোডের ভিতরে কোনো ইফেক্ট হবে না, হবে কি না? স্যার বুঝতে পারছি। কিন্তু নরমালি যে সাবস্টেশন গুলো আছে এই সাবস্টেশন গুলোতে নরমালি যে ট্রান্সফরমার গুলো থাকে সেগুলো কোন ধরনের থাকে, থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ? হুম। তো সাবস্টেশনে থ্রি ফেজ থাকে কেন? কারণ সাবস্টেশনে নরমালি তোমার যে ট্রান্সফরমার গুলো থাকে এই ট্রান্সফরমার গুলো কোন টাইপের থাকে, এগুলার রেটিং কি কেভিএ তে থাকে না এমভিএ তে থাকে? এমবি। এমবিএ তে থাকলে কোন একটা ট্রান্সফরমারে যদি এমবিএ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার সেখানকার যে কনস্ট্রাকশনটা তখন দেখা যাবে যে ওই সমস্ত ক্ষেত্রে একটা সিঙ্গেল ফেজ ইউনিটটা ইউজ করাটা উচিত, কারণ ওইখানে দেখা যাচ্ছে যে এমবিএ রেঞ্জে যদি তুমি যাও তাহলে ওই এমবিএ রেঞ্জের জন্য যে কোর লস আছে বা কপার লস আছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য তোমার যে কুলিং সিস্টেম গুলো লাগবে সেই কুলিং সিস্টেম গুলা হচ্ছে তোমার থ্রি ফেজ কনস্ট্রাকশনে মোস্ট ইকোনমিক্যাল হয়, 3টা উইন্ডিং যদি তুমি একসাথে রাখো অ্যাজ কম্পেয়ার টু 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তোমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে কুলিং সিস্টেম সেই কুলিং সিস্টেম গুলো কিরকম, এই যে ট্রান্সফরমার থাকে সিঙ্গেল ফেজ ন্যাচারাল স্যার। এই ট্রান্সফরমারে 2টা বুশিং থাকে তো নাকি? ইয়েস স্যার। আর এরকম পাশ দিয়ে হচ্ছে ইয়ে থাকে কিছু রেডিয়েটর টাইপের জিনিস লাগানো থাকে, দেখছো এগুলা? জি স্যার। ইয়েস স্যার। এইগুলা নরমালি হচ্ছে হয় কি কোন টাইপের, যে কোনো কারণে তেল যদি গরম হয় সেগুলো হবে কি উপর থেকে এর ভিতর দিয়ে ঠান্ডা হয়ে আবার নিচে আসবে নাকি? ইয়েস স্যার। তো এই ট্রান্সফরমার গুলো রেটিং কিরকম থাকে, কেভিএ রেঞ্জে না এমভিএ রেঞ্জে?
KVA. কেভিএ রেঞ্জে। তার মানে আমরা কম সংখ্যক লোডকে এটার সাথে কি করি, কানেক্টেড করি নাকি? ইয়েস স্যার। তো নরমালি যখনই আমি এমভিএ রেঞ্জে যাই, এমভিএ রেঞ্জে গেলে তখন দেখা যাচ্ছে যে এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে কুলিং আছে, তারপরে দেখা যাচ্ছে যে এই সেম এমভিএ রেঞ্জে যদি একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার তৈরি করতে যাই, সেই ট্রান্সফরমারটা কত বড় হবে? স্যার অনেক বড় স্যার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে তোমার 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে একটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমারটা ইকোনমিক্যাল হয়ে যায়। বুঝছো? কারণ হচ্ছে জায়গা কম লাগবে, তোমার হচ্ছে কুলিংটা সহজ, এই ধরনের বিষয়গুলো তখন চলে আসে। আমার কথাটা আমি বুঝাইতে পারলাম কিনা? জি স্যার, আমার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছি স্যার। তো যেসব জায়গায় স্যার লোড বেশি পরিমাণ লাগে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেসব জায়গায়, ওইসব জায়গায় আপনার সিঙ্গেল ইউনিট ব্যবহার করা হয়ে থাকে। আর যেসব জায়গায় আবাসিক, যেসব অর্থাৎ কম পরিমাণ লোড দরকার, সেসব জায়গায় আমরা 3 ইউনিটটা ইউজ করে থাকি। হ্যাঁ, বা তোমার যেখানে ধরো আমি যেটা বলতেছি যে সাব স্টেশন গুলোতে নরমালি হচ্ছে এমভিএ রেঞ্জের হচ্ছে তোমার ট্রান্সফরমার লাগে, সেখানে আসলে সিঙ্গেল ফেজ দিয়ে তোমার জিনিসটা তুমি নিজেই বুঝতেছো যে এমভিএ রেঞ্জের একটা ট্রান্সফরমার হলে সেটা কত বড় ট্রান্সফরমার হবে। তো 3টা ওইরকম ট্রান্সফরমার পাশাপাশি রাখার থেকে একটাই সিঙ্গেল ইউনিট ইউজ করাটা সহজ, তাই না? কারণ সাব স্টেশনে 3টা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রাখলে সেটার যে সেপারেশন বা আইসোলেশনের প্রয়োজন আছে বা কুলিং এর প্রয়োজন আছে, যে পরিমাণ জায়গা লাগবে তার থেকে একটা সিঙ্গেল 3 ফেজ ইউনিট রাখাটা অনেক সহজ না? এই সমস্ত রিলেটিভ কম্পারিজন অবশ্যই আছে। আমার কথা আমি বুঝাইতে পারলাম কিনা? ইয়েস স্যার। আচ্ছা, তো ওয়াই টু ওয়াই কানেকশন যেটা আছে, এই ওয়াই টু ওয়াই কানেকশন কে আমরা নরমালি, তোমরা হচ্ছে ওয়াই টু ওয়াই কানেকশন এটা 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ওয়াই ওয়াই 0 আর ওয়াই ওয়াই 6। তো ওয়াই ওয়াই 0 আর ওয়াই ওয়াই 6টা কি এটা আমরা পরে দেখবো। তো আমি ধরো আমি যখন এখন বিভিন্ন ধরনের 3 ফেজ ট্রান্সফরমার নিয়ে কানেকশন নিয়ে আমরা কথা বলতেছি, তখন আমরা ধরে নিচ্ছি যে 3টা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার দিয়ে আমরা হচ্ছে একটা 3 ফেজ ট্রান্সফরমার বানাইছি। তাহলে ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার দিয়ে আমরা যদি 3 ফেজ ট্রান্সফরমার বানাই, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটার যে ট্রান্স রেশিও, সেই ট্রান্স রেশিও হচ্ছে 1:n সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রত্যেকটার যদি ট্রান্স রেশিও 1:10 হয়, তাহলে আমি এখন এই ট্রান্সফরমার গুলোকে যদি আঁকাই, এটাকে ধরো আমি বলতেছি 1 নম্বর ট্রান্সফরমার, এটা হচ্ছে 2 নম্বর ট্রান্সফরমার, এটা হচ্ছে 3 নম্বর ট্রান্সফরমার। সিমিলারলি সেকেন্ডারিটাকে যদি আঁকাই, তো ধরো আমি এটার নাম দিলাম, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড ধরলাম এ। কেউ কি কিছু বলতেছো? তো এখন দেখো যে ওয়াই টু ওয়াই ট্রান্সফরমার যদি আমি কানেকশন দিই, তাহলে ওয়াই টু ওয়াই ট্রান্সফরমারের কানেকশনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই লাইন টু লাইন ভোল্টেজ যেটা আছে, এই লাইন টু লাইন ভোল্টেজটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে অ্যাকচুয়ালি যে লাইন টু নিউট্রাল ভোল্টেজ আছে, এটা যদি বড় এন হয় আর এটা যদি ছোট এন হয়, লাইন টু নিউট্রাল যে ভোল্টেজটা আছে, এই লাইন টু নিউট্রাল ভোল্টেজটা অবশ্যই লাইন টু লাইন ভোল্টেজের থেকে কি হবে, √3 টাইমস বেশি হবে। Yes, sir. জি স্যার। তাই তো?
তো এখানে আমি যদি এবি ভোল্টেজ দিই এবং তার কারণে এখানে যদি যে ভোল্টেজটা ইনডিউস হবে এখানে সেই ভোল্টেজটা কি হবে, তার হচ্ছে n টাইমস বেশি ভোল্টেজ এখানে ইনডিউস হবে। তো এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমি যদি ভিএস বলি, প্রত্যেকটা হচ্ছে ট্রান্সফরমারের লাইন টু নিউট্রালের ভিতরে যে ভোল্টেজটা সেটাকে যদি আমি ভিএইচ বলি, তাহলে প্রত্যেকটা সেকেন্ডারিতে ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে এনভিএইচ, কারণ আমি ধরে নিছি যে রেশিওটা হচ্ছে 1:1 কি n। আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, তো এখন ধরো আমি যদি এইটাকে ডট ধরি, এইটাকে ডট ধরি আর এইটাকে ডট ধরি, তার মানে তিনটা ডট পোর্শন হচ্ছে লাইনের সাথে কানেক্টেড আর নন ডট পোর্শনটা হচ্ছে নিউট্রালের সাথে কানেক্টেড। সিমিলারলি আমি যদি এখানে ডট ধরি, এখানে ডট ধরি আর এখানে ডট ধরি, তাহলে সেকেন্ডারি তো ডট পোলারিটিস গুলো হচ্ছে লাইনের সাথে কানেক্টেড আর নন ডট পোলারিটিস গুলো হচ্ছে নিউট্রালের সাথে কানেক্টেড। তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিই যে এখানে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেটা হচ্ছে ডট পোলারিটিস গুলো সবসময় পজিটিভ আর নন ডট গুলো হচ্ছে নেগেটিভ। সিমিলারলি এখানকার ডটটা পজিটিভ, নন ডটটা নেগেটিভ। তাহলে ট্রান্সফরমারের ডট পোলারিটিস অনুসারে এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা পজিটিভ, এটা নেগেটিভ। এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা পজিটিভ, এটা নেগেটিভ। আর এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা পজিটিভ, এখানে হবে নেগেটিভ। আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা? কে এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন প্রাইমারি সাইডের যদি আমি ফেজর আঁকাই, তাহলে প্রাইমারি সাইডের ফেজরটা কিরকম হবে? আমি যদি হচ্ছে প্রাইমারি সাইডের ইন্ডিভিজুয়াল যে ভোল্টেজটা আছে সেটাকে যদি ফার্স্টে আঁকাই, তাহলে আমি ধরে নিই এটা হচ্ছে আমার VAN, তাহলে VBN টা তার থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে আর VCN টা তার থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে। এখন লাইন ভোল্টেজ যেটা আছে এই লাইন ভোল্টেজটা হচ্ছে, এখানে যদি আমি কারশফস ভোল্টেজ ল ইউজ করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে VAB যেটা আছে সেটা হচ্ছে VAN minus VBN, VBC should be equals to VBN minus VCN, আর হচ্ছে VCA should be equals to VCN minus VAN। সিমিলারলি সেকেন্ডারিটার ক্ষেত্রে লিখতে পারি। তো এখানে দেখো VAN থেকে VBN টাকে বিয়োগ করলেই আমি অ্যাকচুয়ালি VAB পাবো। তা VBN টা এখানে আছে, তাহলে মাইনাস VBN টা কোথায় থাকবে? ঠিক তার অপোজিট দিকে। তাহলে তুমি যোগ করলেই তো অ্যাকচুয়ালি কি পাবা? তাই তো? এবং এই VAB যেটা আছে VAB টা অবশ্যই √3 টাইমস অফ VAN হবে। সিমিলারলি BBC যেটা আছে সেটা DBAB থেকে নিশ্চয়ই হচ্ছে 120 ডিগ্রি ল্যাগ করবে, তাহলে এটাকে আমরা বলতে পারি VBC। আর VCA যেটা আছে VCA টা VCN থেকে BBC থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে, সো এটা হবে হচ্ছে VCA। এখন তুমি দেখো যে এখানে VAN যেটা আছে এই VAN থেকে VAB যেটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি কি করতেছে? লিড করতেছে। এখন তাহলে এইখানকার যে ভোল্টেজটা লাইন টু নিউট্রালের ভোল্টেজ যেটা সেটাকে আমরা ধরছি হচ্ছে VH, তাহলে VAN যদি এখানে হয় VH, তাহলে এই VAB টা হবে কি √3 VH নাকি?
এটা বোঝা গেল কিনা? Yes, sir. এবার সেকেন্ডারি পোর্শনটার কথা চিন্তা করো, যে এই এইচ এর আন্ডারে যে ভোল্টেজটা ইনডিউস হলো তার কারণে এখানকার সেকেন্ডারিতে 1 নম্বর ট্রান্সফরমার সেকেন্ডারিতে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেই ভোল্টেজটা কি হবে? এন ভিএইচ নাকি? জি স্যার। তাহলে সেইটা আমি এখানে তোমার ভিএএন, ভিবিএন এবং ভিসিএন যেটা আঁকাইছি সেটা আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইনডিউস ভোল্টেজ। ইনডিউস ভোল্টেজটা যদি আমি আঁকাই তাহলে এখানে যদি প্রাইমারি এবং সেকেন্ডারি যে ইনডিউস ভোল্টেজটা সেটা সবসময় কিসে থাকে? সেটা লাইন ভোল্টেজের সাথে, বা আমি ইনডিউস ভোল্টেজের কথা বলছি, তো প্রাইমারি ইনডিউস ভোল্টেজ আর সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ কিসে থাকে? ইন ফেজে। প্রাইমারি ইনডিউস ভোল্টেজ এবং সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ সবসময় কিসে থাকে? ইন ফেজে থাকে। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে যে এ এনটা আছে, এই এ এনটা এখানকার এ এন এর সাথে ইন ফেজে থাকবে এবং তার ভোল্টেজটা হবে কি? এন ভিএইচ এর সমান। তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি ভোল্টেজটা যদি আঁকাই তাহলে সেকেন্ডারি ভোল্টেজটা এখানে আমার যদি ভিএএন আঁকাই তাহলে ভিএন টা অবশ্যই এন মাল্টিপ্লাইড বাই ভিএইচ হবে। আমার কথাটা বোঝা গেল কিনা? জি স্যার। কি সবাই বুঝছো? জি স্যার। তাহলে ভিবিএন টা এএন থেকে 90 ডিগ্রি 120 ডিগ্রি ল্যাগ করবে, আর ভিসিএন টা তার থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ভিএবি যেটা পাবো সেটা, এটা যদি ভিএবি হয়, যেটা হচ্ছে এ প্রান্ত এবং বি প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল, বিসিটা যদি বি প্রান্ত হায়ার পোটেনশিয়াল সি প্রান্তের থেকে, আর সি এ, তাহলে সেক্ষেত্রে সিটা হায়ার পোটেনশিয়াল হবে, এটা লোয়ার পোটেনশিয়ালে থাকবে। তাহলে আমি এখানে ভিএবি যেটা পাবো সেটা হচ্ছে √3 ভিএএন which is equals to √3 n VH. Similarly, আমি এখানে ভিবিসি যেটা পাবো সেটা হচ্ছে √3 n VH এবং ভিসিএ যেটা পাবো সেটা হবে হচ্ছে √3 n VH। এখন তুমি যদি হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইড এর ভিতরে ট্রান্সফরমারের রেশিও নাও, বা সেকেন্ডারি সাইড এবং প্রাইমারি সাইডের ভিতরে ভোল্টেজ রেশিও নাও, তাহলে আমরা লিখতে পারি যে y সেকেন্ডারি ডিভাইডেড বাই y প্রাইমারি, it should be equals to কি হবে? সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ কি? √3 n VH, আর প্রাইমারি লাইন টু লাইন ভোল্টেজ কি? √3 VH। তাহলে এটা কেটে দাও, তাহলে n:1। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে আমরা তিনটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার, যেটা 1:n রেশিও প্রাইমারি টু সেকেন্ডারি, এটাকে যদি আমরা Y-to-Y কানেকশনে রাখি, তাহলে Y-to-Y কানেকশনে রাখলে সেক্ষেত্রে কি হবে? যে তাদের লাইন টু লাইন ভোল্টেজের যে রেশিও, সেই লাইন টু লাইন ভোল্টেজের রেশিওটাও কি হবে?
1:n হবে নাকি? এটাকে যদি প্রাইমারি y প্রাইমারি ইস টু y সেকেন্ডারি করো, তাহলে এটা কি n:1 ই তো হবে নাকি, 1:n ই তো হবে নাকি? Yes, sir. Yes, sir. তার মানে ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারের যে রেশিও আর y টু y কানেকশনের ক্ষেত্রে লাইন টু লাইনের যে ভোল্টেজ রেশিও, সেটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারের ভোল্টেজ রেশিওটাকে কি করতেছে, ফলো করতেছে নাকি? Yes, sir. এটা তো বুঝছো সবাই নাকি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা। এখন আরেকটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে ধরো আমার এটা একটা ঘড়ি, ঘড়ির এখানে হচ্ছে 12টা, বা এটাকে মাঝে মাঝে আমরা 0টাও বলি, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই ঘড়ির কাঁটার টোটাল যে ঘর আছে, এই ঘরটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে? 360. স্যার। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 0 থেকে যদি 1 এ আসে সেটা কত ডিগ্রি? 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি। এখন এখানে একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে যে এখানকার প্রাইমারি সাইডের লাইন টু লাইন ভোল্টেজ আর সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজ, প্রাইমারি সাইডের লাইন টু নিউট্রাল ভোল্টেজ আর সেকেন্ডারি সাইডের লাইন টু নিউট্রাল ভোল্টেজ কিসে আছে? ইন ফেজে আছে নাকি তাদের ভিতরে ফেজ ডিফারেন্স আছে? স্যার ইনডিউসড। ইনডিউস ভোল্টেজের কথা বলতেছি। স্যার ইন ফেজে আছে স্যার। কিসে আছে? ইন ফেজ। ইন ফেজে আছে, তার মানে তাদের ভিতরে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? 0। 0। তাহলে ঘড়ির কাঁটার অনুসারে যদি দেখি, তাহলে বড় কাঁটাটা আর ছোট কাঁটাটা ঘড়ির কাঁটার দুটাই কিসে আছে? স্যার 12টায়। তাহলে সেক্ষেত্রে ঘড়ির কাঁটার অনুসারে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা? কারণ দুইটা কাঁটায় কি 0টাই আছে নাকি? ইয়েস স্যার। আমার কথা বোঝা যাচ্ছে? স্যার এটা কি প্রাইমারি ও সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা হচ্ছে কি, আমরা তো ইনডিউস ভোল্টেজের কথা বলছি কিসের জন্য? তোমরা যদি রোজেনব্লাটের বই দেখো, তাহলে অ্যাকচুয়ালি প্রাইমারি থেকে সেকেন্ডারি যে ইনডিউস ভোল্টেজটা বা লাইন ভোল্টেজটা, এটা 180 ডিগ্রি ফেজ শিফটে দেখাইছে। কিন্তু আমি এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে ইনডিউস ভোল্টেজের কথা বলতেছি, লাইন ভোল্টেজের কথা বলতেছি না। প্রাইমারি যে ইনডিউস ভোল্টেজ আর সেকেন্ডারি যে ইনডিউস ভোল্টেজ, এই দুটোর ভিতরে ফেজের ডিফারেন্স কত? 0 ডিগ্রি ইন ফেজে আছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা হাই ভোল্টেজ সাইডটাকে ওয়াই এ কানেক্ট করছি, লো ভোল্টেজ সাইডটাকেও আমরা ওয়াই কানেক্ট করছি, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত? 0 ডিগ্রি। এইটা অ্যাকচুয়ালি বড় ওয়াই যেটা আছে সেটা সবসময় হচ্ছে মিনিটের কাঁটা, তাকে ইন্ডিকেট করবে মিনিট। আর ছোট ওয়াই যেটা আছে, এই ছোট ওয়াইটা হচ্ছে ছোট কাঁটা বা হচ্ছে আওয়ারের কাঁটাটাকে ইন্ডিকেট করে। তাহলে দুইটাই যেহেতু ইন ফেজে আছে এবং দুইটার মাঝখানে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াই ওয়াই 0। আমার কথাটা বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে ওয়াই ওয়াই 0টা কি আমরা দেখলাম?
এখন আমার দেখার বিষয় হচ্ছে y/6টা কি জিনিস। তো y/6 করতে গেলে তখন আমাকে কি হইতে হবে, মিনিটের কাঁটা আমি যদি এখানেই রাখি তাহলে ঘন্টার কাঁটাটা কোন দিকে আসতে হবে? বিপরীত দিকে। 180 ডিগ্রি। তার মানে দুইটার ভিতরে অ্যাঙ্গেলের ডিফারেন্স হতে হবে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এটা তো সবাই বুঝছো নাকি? Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমি যদি এরকম করি যে এখানের এই ডট পোলারিটিস গুলো আমি লাইনের সাথে কানেকশন না দিয়ে এই ডট পোলারিটিস গুলো এখানে লাইনের সাথে কানেকশন না দিয়ে আমি যদি সব কয়টা ডট পোলারিটিস কে নিউট্রালের সাথে কানেকশন দিই, আর নন ডট পোলারিটিস যেটা আছে এই নন ডট পোলারিটিসটাকে যদি আমি হচ্ছে লাইনের সাথে কানেকশন দিই, তাহলে এখন দেখো যখন এইটা পজিটিভ হবে তখন এই টার্মিনালটা পজিটিভ হবে, এইটা নেগেটিভ হবে, এই টার্মিনালটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এই টার্মিনালটা পজিটিভ হবে, এইটা নেগেটিভ হবে, তাই তো নাকি? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এখন ভিএবি ইকুয়েশন বানাও বা কারশফস ভোল্টেজ ল ইউজ করো, তাহলে ভিএবি এটা ইকুয়ালস টু হবে হচ্ছে ভিএনএ মাইনাস ভিএনবি। সিমিলারলি ভিবিসি যেটা হবে সেটা হবে হচ্ছে ভিএনবি মাইনাস ভিএনসি, এবং ভিসিএ যেটা হবে সেটা হচ্ছে ভিএনসি মাইনাস ভিএনএ হবে। তো ভিএবি আগের মতোই যদি রাখি তাহলে এখন ভিএনএটা কি, ভিএনএ ইকুয়ালস টু কি মাইনাস ভিএএন, তাই তো? জি স্যার। জি। তাহলে এখন তুমি যদি এই ফেজর ডায়াগ্রামের সেকেন্ডারি যে ফেজর ডায়াগ্রামটা আছে এই সেকেন্ডারি ফেজর ডায়াগ্রামটা যদি আবার রিকনস্ট্রাকশন করো, তাহলে আমার ভিএএন ভিবিএন ভিসিএন আগের মতোই আছে, কিন্তু ভিএবি পেতে গেলে আমাকে কি করতে হবে, এন এর থেকে এনবিটাকে বিয়োগ দিতে হবে। তাহলে এন এ কোন দিকে থাকবে? এর অপোজিট দিকে। এনবিটা কোথায় থাকবে? এর অপোজিট দিকে। আর এনসিসিটা থাকবে কোথায়? এর অপোজিট দিকে, তাই তো নাকি? এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা? স্যার এন এর আগে মাইনাস দিলাম কেন? না, স্যার মাইনাস এটা হবে না, এটা আমি কেটে দিছি। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এখন তোমার ভিএবি যদি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ভিএন এর সাথে ভিএনবিটাকে বিয়োগ দিতে হবে। তাহলে এনবি যদি এটা হয় তাহলে মাইনাস এনবিটা কি হবে, ভিপিএন নাকি? তাহলে জি স্যার। এটা কোথায় পাবো? এখানে নাকি? যার ম্যাগনিটিউড হবে হচ্ছে √3 NVH। কিন্তু এই ভিএবিটা এখানকার যে ভিএবি আছে এটা থেকে কি ইন ফেজে আছে না 180 ডিগ্রি আউট অফ ফেজে আছে? 180 ডিগ্রি, স্যার। সিমিলারলি ভিবিসি যে ভিবিসিটা এখানে পাবো, আর
ভিসিএ যেটা আছে, ভিসিএটা তাহলে কানেকশনটার পোলারিটিসটাকে আমি চেঞ্জ করে আমি এটাকে y/0 অথবা y/6 যে কোনো একটা কম্বিনেশন করতে পারি। এই জিনিসটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। স্যার একটু আরেকবার বলতেন। দেখো আমার এই কানেকশনটা আমি যখন চেঞ্জ করলাম তখন তো আমার এই এবির জন্য ইন্ডিভিজুয়াল ফেজের যে কানেকশন, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন গুলো তো চেঞ্জ হয়ে গেছে না, এবং সেই অনুসারে আমি যখন এইটাকে ইয়ে করলাম, ভেক্টর গুলোকে আবার আঁকাইলাম, তখন দেখো এখানকার এবির সাথে প্রাইমারির যে এবি সেটা কি কত ডিগ্রি ফেজ শিফটে আছে, এটা এইদিকে আর এটা এইদিকে, তাহলে কি একটা আরেকটার কি অপোজিট? তো অপোজিট হলে তাদের ভিতরে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এই যে এখানে তোমার যেটা দেখছো প্রাইমারি সাইডটাকে আমরা বলছি কি হায়ার সাইড, এবং সেটা কি করে মিনিটের কাটা এটাকে ইন্ডিকেট করে। তো সেটা যদি আমি এখানে রাখি তাহলে সেকেন্ডারি সাইড করে কি ঘন্টার কাটা, এবং ঘন্টার কাটাটা তার থেকে কোন দিকে থাকবে? উল্টা দিকে 180 ডিগ্রি। তার মানে কি এটা 6 এর ঘরে থাকবে নাকি? ইয়েস স্যার। তাহলে তখন আমরা ওইটাকে বলতে পারি হচ্ছে y/6। প্রাইমারিতে ইনডিউসড যে ভোল্টেজটা আছে সেটার থেকে সেকেন্ডারি যে ইনডিউসড ভোল্টেজ সেটা 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। হ্যাঁ, ইনডিউস ভোল্টেজ বা তোমরা এখানে লাইন ভোল্টেজও বলতে পারো। আমি তোমাদেরকে প্রথম দিকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছু কিছু বইতে তোমার দেখানো হয়েছে যে লাইন ভোল্টেজ যদি এইদিকে থাকে, ইনডিউস ভোল্টেজটা এই ঠিক তার অপোজিট দিকে থাকবে। তো নরমালি এই ইনডিউস ভোল্টেজের এই পোলারিটিস যেটা আছে, এই পোলারিটিসটা আমরা ধরে নিছি, আমরা প্রথম থেকে ধরতেছি যে ইনডিউস ভোল্টেজটা এই ডাইরেকশনে আছে। আবার অনেক বইতে এই লাইন ভোল্টেজ এবং ইনডিউস ভোল্টেজ দুইটাকে একই ফেজে দেখানো হয়। তো যদি এটা দেখানো হয় তাহলে সেক্ষেত্রে ইনডিউস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ দুইটাই কি সেম ইন ফেজেই আছে, তো সেক্ষেত্রে ওইটা লাইন ভোল্টেজও বলে। তো এখানে আসলে কনফিউশন করার কোনো ওয়ে নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন এখানে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস হবে তখন আমার এখানেও ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস হবে। এটা হচ্ছে প্রাইমারি প্রিন্সিপলের। আমার কথাটা বুঝলা কিনা? জি স্যার। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। আচ্ছা, আমরা এই পর্যায়ে 5টা মিনিট ব্রেক নিই, তারপরে 5 মিনিট পরে আবার শুরু করবো। আমার একটু পানি খেতে হবে।
কে সবাই শুনতে পাচ্ছ আমাকে? কি ক্লাস কি খুব বোরিং হয়ে গেছে, আজকে এখানে শেষ করব? না স্যার, কন্টিনিউ করেন। আচ্ছা, তা আমরা ওয়াই টু ওয়াই কানেকশনের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটা দুইটা ধরনের কম্বিনেশন করা যায়। একটা হচ্ছে ওয়াই ওয়াই জিরো, এক্ষেত্রে দুইটার ভিতরে অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে হচ্ছে 0 ডিগ্রি। আর একটা হচ্ছে ওয়াই ওয়াই 6, এইটার ভিতরে অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ট্রান্সফরমারের যে কানেকশন আছে এই কানেকশন গুলোকে কয়টা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে +30 ডিগ্রি, একটা হচ্ছে -30 ডিগ্রি, একটা হচ্ছে 180 ডিগ্রি। তো যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওয়াই ওয়াই 0, এটা একটা কন্ডিশন হবে যের ক্ষেত্রে দুইটা প্রাইমারি এবং সেকেন্ডারি লাইন টু লাইন ভোল্টেজের ভিতরে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা হচ্ছে 0 ডিগ্রি হবে। এবং 180 ডিগ্রির ক্ষেত্রে যেটা পেলাম সেটা হচ্ছে ওয়াই ওয়াই 6, এই কানেকশনটা জন্য আমরা ফেজ ডিফারেন্স যেটা আছে সেটা 100 ডিগ্রি পাইলাম, 180 ডিগ্রি পাইলাম। এখন মনে করো যে এই তিনটা ট্রান্সফরমার যেটা আছে এই তিনটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার কে আমি ওয়াই কানেকশন করছি এবং এই ওয়াই কানেকশনটার জন্য আমি আগের কন্ডিশন গুলো ভুলে যাই, এটা তো আমি মনে করি যে এই ট্রান্সফরমারটা যেটা আমি কানেকশন দিছি সেটা হচ্ছে ওয়াই ওয়াই 0। তাহলে এটা হচ্ছে ডট, এটা ডট, আর হচ্ছে এখানে ডট থাকবে, আগের ডট গুলো আমি মুছে দিই। তাহলে এটা এখন পজিটিভ হবে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, ওয়াই টু ওয়াই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার লাইন টু লাইন যে ভোল্টেজ, এই লাইন টু লাইন ভোল্টেজের 1/3 1/√3 টাইমস যে ভোল্টেজটা সেটা অ্যাকচুয়ালি ফেজে ইনডিউস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যে লাইন টু লাইন ভোল্টেজ আছে এই লাইন টু লাইন ভোল্টেজের তুলনায় যেহেতু √3 টাইমস কম ভোল্টেজ এখানে ফেজে ইনডিউস হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই ফেজের যে ইনসুলেশন আছে এই ইনসুলেশনটা আমার কম লাগবে যখন আমি এটাকে ওয়াই টু ওয়াই কানেকশনে দিব। তাহলে সেই ক্ষেত্রে ইনসুলেশন রিকোয়ার্ড ইজ লোয়ার, কারণ আমার লাইন টু লাইন যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, সরি, লাইন টু নিউট্রাল যে ভোল্টেজ VH এটা হচ্ছে V লাইন ওভার √3। কিন্তু আবার এখান দিয়ে দেখো যে তিনটার ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এই কারেন্টটা অ্যাকচুয়ালি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট দুইটার ক্ষেত্রে কি সেম। তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে এই ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে অবশ্যই হায়ার হতে হবে, বা মোটা কন্ডাক্টর দিয়ে অ্যাকচুয়ালি আমার উইন্ডিংটাকে পেঁচানো লাগবে। তা মোটা কন্ডাক্টর দিয়ে তুমি যদি একটা জিনিসকে পেঁচাও তাহলে এটা কি হবে, মেকানিক্যালি অনেক স্ট্রং হবে। তো সেই জন্য এই ওয়াই টু ওয়াই ট্রান্সফরমার যেটা আছে এই ওয়াই টু ওয়াই ট্রান্সফরমারটা অনেক মেকানিক্যালি স্ট্রং। কিন্তু ওয়াই টু ওয়াই ট্রান্সফরমারের ক্ষেত্রে সমস্যাও আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো যে এখানে
আমি যদি বলি যে আইএ কারেন্ট ঢুকতেছে, আইবি কারেন্ট ঢুকতেছে, আইসি কারেন্ট ঢুকতেছে, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ বা রিলেটিভ কম্পারিজন। ডিসঅ্যাডভান্টেজ যেটা, ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে দেখো এইখান দিয়ে যে কারেন্ট আছে এটাকেও যদি আমি বলি আই ছোট এ, আই ছোট বি, আই ছোট সি, তাহলে এখন এখানে যদি কোনো নিউট্রাল কানেকশন, নিউট্রাল টু গ্রাউন্ড কানেকশন আমি না দিই, ধরো যে আমি এখানে নিউট্রাল টু গ্রাউন্ড কানেকশন নাই, তো যদি না থাকে তাহলে এই এন্ড পয়েন্টে যদি আমি কারশফস কারেন্ট ল ইউজ করি, তাহলে কারশফস কারেন্ট ল অনুসারে আমরা লিখতে পারি কি, যে আইএ প্লাস আইবি প্লাস আইসি ইট শুড বি ইকুয়ালস টু কি হইতে হবে, 0 হইতে হবে, which is also true for IA plus IB plus IC। এই কথাটা বুঝছো কিনা সবাই? জি স্যার। তাই তো? ইয়েস। তো তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমার কোনো কারণে যদি আমি একটা সিঙ্গেল ফেজ লোডিং করতে চাই, সিঙ্গেল ফেজ লোডিং মানে আমার যদি এখানে নিউট্রাল কানেকশন না থাকে, আর আমি যদি ধরো সাপোজ আমি ধরে নিলাম যে আমি এ টু সেকেন্ডারিতে এ টু বি এর মাঝখানে আমি একটা লোড লাগাইতে চাচ্ছি, তো লোড লাগাইলে এখান দিয়ে যে কারেন্টটা আসবে, আমার ধরো বি টু সি বা সি টু এ এর ভিতরে কোনো হচ্ছে লোড নাই, শুধুমাত্র আমি এ টু বি এর ভিতরে কারেন্ট দিচ্ছি বা লোড লাগাচ্ছি। তো লোড লাগাইতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সরি এ টু বি না, লাইন টু লাইন না, আমি ধরো লাইন টু নিউট্রালের ভিতরে, লাইন টু লাইনের ভিতরে হলে কোনো সমস্যা নেই, আমি ধরো লাইন টু নিউট্রালের ভিতরে লোড লাগাইতে যাচ্ছি, তাহলে এখানে ছোট এনটা হচ্ছে এখানকার নিউট্রাল পয়েন্ট। সো আমি মনে করো যে আমি এ টু নিউট্রাল এর মাঝখানে আমি একটা লোড লাগাইলাম, তো লোড লাগাইলে অবশ্যই এই কারেন্টটা হচ্ছে কি আইএ দিয়ে এসে নিউট্রালের ভিতর দিয়ে ব্যাক করবে। এখন তাই যদি হয় তাহলে দেখো এখানে আইএ কারেন্ট আছে, কিন্তু বি এবং সি এটার মাঝখানে যেহেতু কোনো লোড নাই, তার মানে কি আইবি ইকুয়ালস টু 0, আইসি ইকুয়ালস টু কি 0। তাহলে এইখান থেকে আমি যেটা দেখতেছিলাম যে আইএ প্লাস আইবি প্লাস আইসি এটা ইকুয়ালস টু 0 হতে হবে, তাহলে সেক্ষেত্রে আইসি যদি 0 হয়, আইবি যদি 0 হয়, তাহলে আই এর মান কি হতে হবে, জিরো। আই এর মান কি হইতে হবে, 0 জিরো। 0। কিন্তু আমি যেহেতু এখানে লোড লাগাইছি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে আইএ কারেন্ট ফ্লো হইতে হবে, এবং এই আইএ কারেন্টটা অবশ্যই প্রাইমারি সাইডের আইএ কারেন্ট থেকে আসবে, কিন্তু প্রাইমারি সাইডে দেখো এর ভিতরে এটা বি ছিল না, তাহলে এটা হবে আইবি, এটা হচ্ছে আইএ। এখন যেহেতু আইএ প্লাস আইবি প্লাস আইসি এটা ইকুয়ালস টু 0 হইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমার যদি নিউট্রাল টু গ্রাউন্ড কানেকশন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আইবি এবং আইসি 0, তাহলে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমার আইএ কি হবে, টেন্ডস টু 0 হইতে। তার মানে আমার যদি কোনো নিউট্রাল কানেকশন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আনব্যালেন্স লোডিং এর ক্ষেত্রে আমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আনব্যালেন্স লোডিং এর ক্ষেত্রে আমার যে পরিমাণ পাওয়ার দেওয়ার দরকার ছিল সেই পরিমাণ পাওয়ার আমি কি করতে পারবো না, দিতে পারবো না। কিন্তু নিউট্রাল থাকলে কি সুবিধা ছিল? আচ্ছা, নিউট্রাল থাকলে যেটা সুবিধা ছিল সেটা হচ্ছে যে আমরা লিখতে পারতাম আইএ প্লাস আইবি প্লাস আইসি শুড বি ইকুয়ালস টু কি হবে, আইএন হবে।
তাহলে সেক্ষেত্রে আইবি আর আইসি 0 হলো আই ইকুয়ালস টু কি হবে, নিউট্রালের ভিতর দিয়ে যে কারেন্টটা আসতেছে এই কারেন্টটা নিউট্রালের ভিতর দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। কিন্তু যেহেতু রিটার্ন পাথ নাই, সেই ক্ষেত্রে আমার যদি আমার আনব্যালেন্স লোড হয়, সেই ক্ষেত্রে আমার এই আনব্যালেন্স লোডের ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম ওয়াই টু ওয়াই কানেকশনের ক্ষেত্রে। আবার আনব্যালেন্স লোডিং এর ক্ষেত্রে যখন ধরো কারেন্ট এর ভিতরে আমার লোড ছিল না, সাপোজ ধরো এখানে লোড নাই, তো লোড যদি না থাকে সেই ক্ষেত্রে আমার এটাকে যদি আমি এ বি আর সি বলি, তাহলে ভি এ বি, এটাকে যদি আমি ভি এ বি বলি, এটাকে যদি আমি ভি বি সি বলি, আর এটাকে যদি আমি ভি সি এ বলি, আর এটা যদি আমার নিউট্রাল পয়েন্ট হয়, নিউট্রাল পয়েন্ট হলে এটা হবে হচ্ছে ভি এ এন, এটা হবে হচ্ছে ভি বি এন, এটা হবে হচ্ছে ভি সি এন। এখন আমি যদি এইটাকে লোড লাগাই, তাহলে এই কারেন্টটা আই এ যেহেতু টেন্স টু 0 হবে, তাহলে আই এ টেন্স টু 0 হলে এখানে ভি এ এন যেটা আছে, এই ভি এ এনটা আমরা লিখতে পারি কি আই এ মাল্টিপ্লাইড বাই আর, যে রেজিস্ট্যান্স আছে এখানে বা যে ইম্পিডেন্স আছে সেটা। তাই আই এ যদি আমার হচ্ছে টেন্স টু 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভি এ এন কি হয়ে যাবে, 0 টেন্স টু 0। টেন্স টু 0 হয়ে যাবে। তো টেন্স টু 0 যদি হয়ে যায়, তখন আমার হবে কি, এখানে আরেকটা কালার দিই, সেই ক্ষেত্রে আমার যে ঘটনাটা ঘটবে সেটা দেখা যাবে যে আগে ভিএএন যেটা ছিল এটা এরকম জায়গায় থাকলেও এখন ভিএএনটা আগের থেকে কি হয়ে যাবে, কমে যাবে। এটা এখন হবে হচ্ছে ভিএএন, আর ভিবিএন যেটা আছে সেটা হচ্ছে এটা হবে ভিবিএন, আর এখান থেকে এইটুকু হবে হচ্ছে ভিসিএন। তাহলে দেখো আগে নিউট্রাল পয়েন্টটা ছিল এখানে, এখন নিউট্রাল পয়েন্টটা কি হয়েছে, শিফট হয়ে গেছে, যেহেতু আমার এখানে কোনো রিটার্ন পাথ নাই। তো এই জন্য ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট শিফটিং in case of unbalanced load. আর 2 নম্বর সমস্যা কি, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো কিনা? এটা আরেকবার একটু যদি বলেন। দেখো আমার এখানে লাইন টু লাইন ভোল্টেজ আগে যেরকম ছিল লোডিং এর কারণে তো সেরকমই থাকার কথা নাকি, যেহেতু আমার এখানে ইনডিউস ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে না, ইয়েস স্যার। প্রাইমারি থেকে যে লাইন টু লাইন ভোল্টেজ আসতেছে সেটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে যেহেতু কারেন্টটা টেন্স টু 0 হয়ে যাচ্ছে, তো কারেন্টটা যদি টেন্স টু 0 হয়ে যায় তাহলে ভিএনটা কি হচ্ছে, টেন্স টু 0 হয়ে যাচ্ছে। জি 0 হলো অ্যাকচুয়ালি ভিএএন আর ভিবিএন এর যে রিলেশনশিপ বা তার কারণে যে ভিএবিটা তৈরি হচ্ছে, এই ভিএবিটা বা ভিসিএ বা ভিবিসি এটার আসলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমার লাইন টু নিউট্রালের ভোল্টেজ যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে কি আগে যেটা আনব্যালেন্স লোড বা ব্যালেন্স লোডের ক্ষেত্রে কোনো লোড নাই অথবা ব্যালেন্স লোডের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে ভিএএন ভিবিএন এবং ভিসিএন এই তিনটার ম্যাগনিটিউড কি ছিল, সেম ছিল, তাই না? ইয়েস স্যার। এখন হয়েছে কি যে যেহেতু আমার আনব্যালেন্স লোড, সেক্ষেত্রে হচ্ছে কি একটা লাইন টু নিউট্রাল ভোল্টেজ কমে যাচ্ছে আর বাদ বাকি দুইটা লাইন টু নিউট্রাল ভোল্টেজ কি হচ্ছে, আগের বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে দেখতেছি যে ভিএএন কমে যাচ্ছে, কিন্তু ভিবিএন আর ভিসিএন দুইটাই কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বেড়ে যাচ্ছে। তার মানে কি আগে যেটা নিউট্রাল পয়েন্ট ছিল সেই নিউট্রাল পয়েন্ট আগে কি হয়েছে, এখন শিফট করতেছে নাকি? জি এখন ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার, বুঝতে পারছি।
আচ্ছা যদি নিউট্রাল টু নিউট্রাল কানেকশন দেওয়া হয় তাহলে তার এই প্রবলেম হচ্ছে না। না, নিউট্রাল কানেকশন দিলে এটা হচ্ছে না। তাহলে রিমেডিটা কি, আমাদের নিউট্রাল কানেকশন দিতে হবে, এটা আছে। আমি দুইটার ক্ষেত্রে কনক্লুশন টানবো। তার আগে আজকে যে যে টপিকসটা বুঝাই তোমাদের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে আমরা যখন ম্যাগনেটাইজিং কারেন্ট দেখছিলাম, তো ম্যাগনেটাইজিং কারেন্টটা কি সাইনোসয়েডাল ছিল? না স্যার। এর ভিতরে কি ছিল? ফার্স্ট কম্পোনেন্ট ছিল নাকি, প্লাস সেকেন্ড কম্পোনেন্ট ছিল নাকি, জি স্যার। প্লাস থার্ড কম্পোনেন্ট, ফিফথ কম্পোনেন্ট ছিল নাকি? জি স্যার। এবং এটা সাইনোসয়েডাল না হয়ে কি হয়েছিল, নন সাইনোসয়েডাল হয়েছিল নাকি? যদি আমার ফ্লাক্সটাকে কি করতে হয়, সাইনোসয়েডাল সাইনোসয়েডাল করতে হয়, তাই তো? ইয়েস স্যার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যদি আমি এটাকে এ ফেজের কানেকশন কারেন্ট ধরি, ম্যাগনেটাইজিং কারেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বি ফেজের ম্যাগনেটাইজিং কারেন্টটা কি হবে, এ ফেজের ম্যাগনেটাইজিং কারেন্ট থেকে কত ডিগ্রি ল্যাগ করবে? 120 ডিগ্রি। তাহলে সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি প্লাস I3 সাইন 3 ইন্টু ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি প্লাস I5 সাইন 5 ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, তাই তো নাকি? জি স্যার। তা এইটা 3 ওমেগা টি মাইনাস 360 ডিগ্রি, তা 360 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি? জিরো ডিগ্রি আর সেম পার্থক্য কি? জিরোই স্যার। জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 3 ওমেগা টি মাইনাস 120 না লিখে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 3 ওমেগা টি নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আর এটাকে মাইনাস মাইনাস হচ্ছে 5 600। এবং 600 ডিগ্রি, তাহলে মাইনাস 600 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি কি, প্লাস 240 ডিগ্রি। ইয়েস স্যার। তাহলে এটাকে আমরা এটা কেটে এটাকে লিখতে পারি হচ্ছে সাইন 5 ওমেগা টি প্লাস 240 ডিগ্রি। এটা হচ্ছে ভি এর কারেন্ট। আর সি এর কারেন্টটা কি হবে? আবার প্লাস 240 হবে নাকি মাইনাস 240? ধরো এটা এইদিকে যদি আমি ধরি, এই দিকের অ্যাঙ্গেলটাকে কেউ ধরি কি আমরা নেগেটিভ নাকি? ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে ধরি নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটাকে ধরি কি পজিটিভ নাকি? জি স্যার। তাহলে তোমার এই দিকের অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই নেগেটিভ 60 ডিগ্রি হয়, তাহলে পজিটিভ কত ডিগ্রি হবে? 300। স্যার নেগেটিভ 120 হচ্ছে না, 600 ডিগ্রি এখানে। এখানে নেগেটিভ 600 ডিগ্রি যদি হয়, একবার 360 ডিগ্রি যদি ঘুরে যাও, তাহলে কি আবার তো 0 ডিগ্রিতে চলে আসলে? জি স্যার। স্যার টোটাল আমরা যদি দুইবার ঘুরি তাহলে 720 ডিগ্রি না, 720 থেকে 600 মাইনাস করলে স্যার 120। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। আচ্ছা, তা এখন সি ফেজের ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওমেগা টি প্লাস 120 ডিগ্রি প্লাস I3 সাইন 3 ওমেগা টি প্লাস 120 ডিগ্রি প্লাস I5 সাইন 5 ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। স্যার I1 টা ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। কোনটা? স্যার প্রথম হারমোনিক্সটা। তোমার কথা বুঝি না, আবার স্যার থার্ড লাইনে প্রথম হারমোনিক্সটা ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি হওয়ার কথা না?
তো মাইনাস 240 ডিগ্রি সমান সমান কি প্লাস 140 ডিগ্রি তো নাকি? স্যার প্রথম হারমোনিক্সটা I1 sin ওমেগা টি মাইনাস 120। তো তুমি এই দিক থেকে যদি এটাকে মাইনাস 240 ডিগ্রি বলো তাহলে এই দিক থেকে 120 তো নাকি প্লাস? স্যার প্রথম হারমোনিক্সটা প্রথম হারমোনিক্সটাই তো বলতেছি যে এই দিক থেকে তুমি যদি প্রথমটার ক্ষেত্রে যদি এটাকে মাইনাস 120 ডিগ্রি বলো তাহলে এই দিক থেকে এটা এইদিকে ঘুরে আসলে কি হবে প্লাস 240 বলতে পারো তো নাকি? জি স্যার প্লাস 240 বলতে পারি। তাই এটাকে আমরা মাইনাস 120 ডিগ্রি বলছি কারণ এটা আমরা নেগেটিভ অ্যাঙ্গেল ধরছি নাকি? জি স্যার। আর তারপরেরটা হবে কি মাইনাস 240 ডিগ্রি। এখানে তো আমার লেখার দরকার ছিল মাইনাস 240 ডিগ্রি নাকি? জি স্যার। মাইনাস 240 ডিগ্রি যেটা সেটা কি এই দিক দিয়ে কত ডিগ্রি? জি স্যার বুঝতে পারছি, প্লাস 120। আচ্ছা তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো 3 ইন্টু 120 ইজ ইকুয়ালস টু কি 360। 360 আর 0 এর ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। আবার এখানে 5 ইন্টু 120 এটা ইকুয়ালস টু কি 600। তো 600 মানে হচ্ছে এটা হচ্ছে প্লাস 240। তাহলে এখানে আমরা লিখতে পারি sin 3 ওমেগা টি আর এখানে আমরা লিখতে পারি 5 ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। লিখতে পারি কিনা? কি লিখতে পারি? জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো যদি আমার এখানে নিউট্রাল কানেকশন না থাকে, তা নিউট্রাল কানেকশন না থাকলে আমরা জানি যে এই তিনটা কারেন্টের সামেশন কি হইতে হবে? স্যার লাস্ট লাইনটা স্যার বুঝি নাই স্যার, আসলে আরেকবার যদি একটু বলতেন। 5 ইন্টু ওমেগা তিনটার 120 ডিগ্রি এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 5 ওমেগা টি প্লাস 600 ডিগ্রি নাকি? কি তাই তো? জি স্যার। এখন এখান থেকে এই পর্যন্ত যদি তুমি ঘুরে আসো তাহলে কত হবে? 360। 360। তারপরেও তুমি যাচ্ছ কত দূর? 240 নাকি? জি স্যার। এটা 240 হবে। স্যার 3 নম্বর লাইনে 120টা প্রথম I1 এর 120টা স্যার পজিটিভ হলো কেমনে স্যার? কোনটা? স্যার 3 নম্বর লাইনে I1 এর sin ওমেগা টি প্লাস 120 স্যার আগের লাইনে মাইনাস 120 ছিল কিন্তু দ্বিতীয় লাইনে মানে পরের লাইনটায় প্লাস হলো, এটা স্যার একটু বুঝিনি। অ্যাকচুয়ালি এখানে যেটা হবে আমি তোমাদের এক্সপ্লেন করতেছি, দাঁড়াও। এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো এখানে 5 ওমেগা টি প্লাস 600 এটা আর 5 ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি ছিল আগেরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তাই না? আর এইটার ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তা দেখো যখন প্লাস 120 ডিগ্রি করতেছি তখন কি হচ্ছে প্লাস 600। তা প্লাস হলে আমাকে কোন দিকে যেতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 360 ঘুরলাম, ঘুরে আবার এদিকে আসতে হবে কি 240। তো 240 তে যদি আসি এরকম জায়গায় আসবো। তা এই 240 টা ইকুয়ালস টু কি মাইনাস 120 ডিগ্রি। মাইনাস 120। তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস 120। আর এইটা যখন মাইনাস 5 ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি ছিল তখন কি 5 ওমেগা টি মাইনাস 600। তো মাইনাস 600 মানে কি এই দিক থেকে উল্টা দিকে ঘুরে এই পর্যন্ত আসলে 360। তারপরে আবার যদি মাইনাসের দিকে 240 যায় তাহলে এরকম একটা পজিশনে আসবে। তাহলে এই দিকে এটা কত? উল্টা ডাইরেকশনে এটা কত?
প্লাস 120 কিনা? তো আমি আগে যেটা লিখছিলাম সেটাই ঠিক ছিল। যাই হোক, তোমাদের কথায় আমিও কনফিউজড হয়ে গেছিলাম আর কি। স্যার তাহলে I1 এর সাথে যেটা আছে স্যার, স্যার দ্বিতীয় লাইনটা হচ্ছে স্যার I sin ওমেগা টি মাইনাস 120 মানে 120 ডিগ্রি। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই। আর আই তৃতীয়- এর সাথে তোমার যে অ্যাঙ্গেল সেটা তুমি ওই রকমই রাখো, তাতে কোনো সমস্যা নেই। তুমি এখানে -240 দিলেও কোনো সমস্যা ছিল না এখানে। স্যার এটা তো I5 স্যার, আমি I1 এরটা বলতেছি স্যার। হ্যাঁ, আকাশ ওইটা হচ্ছে আরেকটা ফেজের কারেন্ট, আইএমসি, ওটা আরেকটা ফেজের কারেন্ট। এটা তো এ ফেজের কারেন্ট যেটা ছিল তার থেকে বি ফেজের কারেন্টটা কত ডিগ্রি ল্যাগ করবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি ল্যাগ বা লিড যেটা আমরা বলি সেটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য নাকি হায়ার ফ্রিকোয়েন্সির জন্য? ও স্যার বুঝতে পারছি স্যার, সরি স্যার আমি এটা খেয়াল করিনি। আচ্ছা, তাহলে এখন যেটা দেখো যে আমার যদি এখানে নিউট্রাল কানেকশন না থাকে তাহলে এখান দিয়ে যে কারেন্টটা ঢুকবে আইএ, আইবি এবং আইসি, এই তিনটা কারেন্টের সামেশন কি হতে হবে? 0 হইতে হবে। তার মানে আইএমএ প্লাস আইএমবি প্লাস আইএমসি শুড বি ইকুয়ালস টু কি হইতে হবে? 0। তাহলে তুমি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট তিনটাকে যদি যোগ করো তাহলে এই তিনটা সামেশন কি হবে? 0 ফিফথ কম্পোনেন্ট যেটা আছে এই তিনটা কম্পোনেন্টের কারেন্ট যদি যোগ করো তাদের সামেশন কি হবে? 0 কিন্তু থার্ড হারমোনিক যেটা আছে এই থার্ড হারমোনিক তিনটা কারেন্ট কি 120 ডিগ্রি ফেজ শিফটে আছে না আছে? ইন ফেজে আছে। তাহলে তুমি যদি এটাকে ট্রিপল ফ্রিকোয়েন্সির জন্য কথা চিন্তা করো তাহলে আমরা লিখতে পারি ফান্ডামেন্টাল কম্পোনেন্টের জন্য IMA1 plus IMB1 plus IMC1 it should be equals to 0. IMA5 plus IMB5 plus IMC5 it is getting 0. But IMA3 plus IMB3 প্লাস IMC3 এটা কি 0 হচ্ছে? না স্যার। তো 0 না হইলে তাহলে কি করতে হবে? এটাকে যদি 0 বানাইতে হয়, কারণ কারশফস কারেন্ট ল অনুসারে আমি কি দেখতেছি IMA3 প্লাস IMB3 প্লাস IMC3 it should be equals to কি হতে হবে? জিরো হইতে হবে তো নাকি? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে এই তিনটা কম্পোনেন্টের যোগফল যদি 0 হইতে হয় তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের 0 হইতে হবে। ম্যাগনিটিউড হইতে হবে কি? স্যার ইন্ডিভিজুয়ালি 0 হইতে হবে। ইন্ডিভিজুয়ালি 0 হইতে হবে। তো 0 হওয়া মানে কি এখানে কি থার্ড হারমোনিক্স কারেন্ট ফ্লো করতে পারবে? না স্যার। থার্ড হারমোনিক্স কারেন্ট যদি ফ্লো না করে, ম্যাগনেটাইজিং কারেন্টের ভিতরে যদি থার্ড হারমোনিক্স না থাকে তাহলে কি ম্যাগনেটাইজিং যে ফ্লাক্স আছে ফ্লাক্সটা কি সাইনোসয়েডাল হবে? না স্যার। না স্যার। ফ্লাক্স সাইনোসয়েডাল না হলে সেকেন্ডারি যে ভোল্টেজ ইনডিউস হবে সেটা কি সাইনোসয়েডাল হবে? না স্যার। তার মানে সেকেন্ডারি ভোল্টেজ এর ভিতরে কি থাকবে? হারমোনিক কম্পোনেন্ট থাকবে নাকি? জি স্যার। হারমোনিক কম্পোনেন্ট থাকলে অসুবিধাটা কি? স্যার লস বেড়ে যাবে আমাদের তুমি যে ইন্ডাকশন মোটরের অ্যাক্রসে ভোল্টেজটা দিবা, ইন্ডাকশন মোটরের কোর লস কপার লস কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার রেমেডিটা কি? রেমেডিটা কি? স্টার স্টার কানেকশনে নিউট্রাল টু নিউট্রাল কারেন্ট ইয়াটা দেওয়া কানেকশন। তাহলে সেই ক্ষেত্রে আনব্যালেন্স লোডিং এবং থার্ড হারমোনিক্স কারেন্ট তিনটার ক্ষেত্রেই যেটা আমার সলিউশন সেটা হচ্ছে যে দুটাকে আমি যদি নিউট্রাল টু নিউট্রাল কানেকশন করি
তাহলে সেক্ষেত্রে এটা ইকুয়ালস টু হবে হচ্ছে আই এন বি বা আই নিউট্রাল। সেক্ষেত্রে এই তিনটা ইন্ডিভিজুয়াল কারেন্টকে আর আমার জিরো হইতে হবে না, সেটা আমার ইন ফেজার থাকলেও এটা 3 টাইমস হচ্ছে নিউট্রাল কারেন্ট যেটা আছে সেই নিউট্রাল কারেন্টের ভিতর দিয়ে ফ্লো করবে। সেক্ষেত্রে আমার ফ্লাক্সটা যেটা আছে সেটাও সাইনোসয়েডাল থাকবে। আর যদি কোনো কারণে আনব্যালেন্স লোডিং হয় নিউট্রাল কানেকশনের কারণে, সেই আনব্যালেন্স কারেন্টটাও হচ্ছে অ্যাকচুয়ালি এই নিউট্রালের ভিতর দিয়ে গ্রাউন্ডে ফ্লো করার কি পাবে, সুযোগ পাবে। কি আমার কথা বোঝা গেছে কিনা? স্যার এখানে থার্ড হারমোনিক্স কম্পোনেন্টটাকে আমরা জিরো বলতেছি কেন? কারণ এটাকে ইন ফেজে আছে বিধায় আমরা এটাকে জিরো ধরে নিচ্ছি প্রাথমিকভাবে, মানে জিরো হইতে হবে বলতেছি। তিনটা জিনিস যদি ইন ফেজে থাকে তাদের যোগফল তো আর তুমি জিরো করতে পারতেছো না। জি স্যার, এই জন্যই বলতেছি তাহলে যে মানে সেক্ষেত্রে জিরো হইতে গেলে কি না হইতে হলে হবে, এখানে আমাকে তিনটা তিনটা মিলে কারেন্টের জিরো ম্যাগনিটিউড হইতে হবে কি, জিরো হইতে হবে, যেহেতু নিউট্রাল কানেকশন নাই। জিরো হইতে হবে। জি স্যার। কে কথা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দুটো সমস্যার জন্য যে দুটা ম্যাগনেটাইজিং কারেন্ট থার্ড হারমোনিক্স কারেন্টের জন্য নিউট্রাল কানেকশন না থাকলে ম্যাগনেটাইজিং ফ্লাক্স যেটা আছে সেটা সাইনোসয়েডাল হয় না, এবং সাইনোসয়েডাল না হওয়ার কারণে অ্যাকচুয়ালি আমার যে সমস্যাগুলো আছে তাহলে সেখান থেকে রিমেডিটা কি, যে আমার প্রাইমারি এবং সেকেন্ডারি যেটা আছে সেটাকে কি করতে হবে, নিউট্রাল দিয়ে কানেক্ট করতে হবে। নিউট্রালের করতে সাথে হবে? কানেকশন করতে হবে। কানেকশন করতে হবে। নিউট্রাল কানেকশন হচ্ছে এটা একটা রিমেডি। অথবা নরমালি কিছু কিছু ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে প্রাইমারিতে একটা উইন্ডিং থাকে আর সেকেন্ডারিতে নরমালি তারা দুইটা উইন্ডিং রাখে। তো প্রাইমারির কারেন্টের জন্য সেকেন্ডারি কারেন্ট যেটা যাবে, এই প্রাইমারিতে যদি কোনো থার্ড হারমোনিক্স কারেন্ট দরকার হয়, এই থার্ড হারমোনিক্স কারেন্টের পাথের জন্য এই সেকেন্ডারি যে আরেকটা উইন্ডিং আছে এই উইন্ডিংটাকে করা হয় কি, এই উইন্ডিংটা শুধুমাত্র ডেল্টা কানেকশন দেওয়া হয় যাতে এই থার্ড হারমোনিক্স কারেন্টটা হচ্ছে ডেল্টার ভিতর দিয়ে ফ্লো করতে পারে। ঠিক আছে? তো ওই থার্ড হারমোনিক্স কারেন্টটাকে রিমুভ করার জন্য আমরা গ্রাউন্ড কানেকশন দিলেও চলবে, অথবা একটা টারশিয়ারি উইন্ডিং, এটাকে বলে হচ্ছে টারশিয়ারি বানান কি ভুলেই তো গেলাম। আচ্ছা যাই হোক, টারশিয়ারি উইন্ডিং থাকে। এই টারশিয়ারি উইন্ডিংটাকে যদি আমরা হচ্ছে ডেল্টা কানেকশন দিই, নেক্সট দিন আমরা ডেল্টা কানেকশন দেখবো। সো ডেল্টা কানেকশনের সময় আমরা যেটা দেখবো যে থার্ড হারমোনিক্স কম্পোনেন্টটা হচ্ছে ডেল্টার ভিতর দিয়ে ফ্লো করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ডারিকে যদি ডেল্টা কানেকশনে একটা উইন্ডিংকে যদি ডেল্টা কানেকশন দিই, তাহলে সেই ক্ষেত্রে প্রাইমারি সার্কিটের ভিতর দিয়েও হচ্ছে থার্ড হারমোনিক্স কারেন্টটা ফ্লো করতে পারবে। হারমোনিক্সের যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা দূর করতে পারি দুইটা উপায়ে। একটা হচ্ছে নিউট্রাল কানেকশন, আর দুই নম্বরটা হচ্ছে টারশিয়ারি উইন্ডিং। টারশিয়ারি বানান আমি ভুলে গেছি, টারশিয়ারি, এখানে ইও হইতে পারে, টারশিয়ারি উইন্ডিং। এই দুইটা ওয়েতে আমরা হচ্ছে হারমোনিক্সের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো এলিমিনেশন করতে পারি। তাই এই ওয়াই টু ওয়াই কানেকশন বোঝা গেল কিনা? স্যার টারশিয়ারি উইন্ডিংটা কি অতিরিক্ত উইন্ডিং, মানে এটাকে অপারেশনে অংশগ্রহণ করে নাকি জাস্ট আমাদের হারমোনিক্সটা থার্ড হারমোনিক্সটা করার জন্য ইউজ করি আমরা? কোনটা আমি বুঝি নাই। স্যার টারশিয়ারি উইন্ডিং এর কথা বলছেন যে স্যার ওইটা কি টারশিয়ারি মানে উইন্ডিংটা শুধুমাত্র হারমোনিক্স এর জন্য ইউজ করা হয়, এটা লোডিং এর জন্য ইউজ করা হয় না। ক্লাস কি খুব বোরিং লাগছে আজকে? স্যার সেকেন্ডারিতে দুইটা ওয়াইন্ডিং স্যার, এই জিনিসটা মিস না করে গেছি। স্যার, আমি আসলে চাই কি তোমাদেরকে একটু ভালো করে বুঝাইতে, বুঝছো? কারণ আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম আমার কাছে মনে হইতো যে আমি কেন মানে এই জিনিসগুলা যদি আমি স্টুডেন্ট অবস্থায় শিখতাম তাহলে জিনিসগুলো আরো অনেক ভালো হইতো। তো মানে আমি যতটুকু জানি, আমি খুবই কম জানি, কিন্তু যতটুকু জানি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, জানি না কতটুকু সফল হই।
তো একটু ধৈর্য সহকারে জিনিসগুলো বুঝতে হবে, কারণ জিনিসগুলো যদি তুমি বুঝো এগুলো খুবই ইন্টারেস্টিং, এবং তুমি জিনিসগুলো যখন বুঝবা তোমার কাছে খুব ভালো লাগবে যে আসলে আমরা যে ইঞ্জিনিয়ারিং গুলো করতেছি এই ইঞ্জিনিয়ারিং গুলো আসলে যে কত সুন্দর ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ থেকে সবগুলো হচ্ছে এক্সপ্লেইন করা যায়। এটা যদি মানে ফিজিক্যালি জিনিসগুলোকে বুঝো, জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। কেউ কিছু একটা বলতেছিল, বলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে